হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লাইব্রেরি। আজকে আমরা নিয়ে চলে এসেছি এনসিইআরটি সায়েন্স PYQ উইকলি প্র্যাকটিসের 10, যেখানে আমরা টোটাল 50 কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলি আরআরবি টেকনিশিয়ান, আরআরবি এনটিপিসি, আরআরবি এএলপি এবং আরআরবি গ্রুপ ডির সঙ্গে সঙ্গে যারা যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করছো জেনারেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তারা অবশ্যই করে ভিডিওটি শেষ অবধি দেখবে। প্রতিটা কোয়েশ্চেনের সঠিক উত্তরের সঙ্গে সঙ্গে তার যে এক্সপ্লেনেশন সেটাও দেওয়া আছে এবং সেই সঙ্গে সঙ্গে অন্য অপশানগুলো কেন হলো না সেটাও আলোচনা করা আছে। তো চলো স্টার্ট করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখো, এনজাইমস আর মেড আপ অফ। এনজাইম কি দিয়ে গঠিত? অপশন নাম্বার এ বলেছে অ্যামাইনো অ্যাসিড, অপশন নাম্বার বি বলেছে ফ্যাট বা চর্বি, অপশন নাম্বার সি হচ্ছে প্রোটিন, আর অপশন নাম্বার ডি হচ্ছে কার্বোহাইড্রেট। তো আমরা জানি এনজাইম যেটা আর কি, সেটা কি এনজাইম হচ্ছে উৎসেচক, যেটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। তাই এনজাইম যেটা, সেটার যে মূল উপাদান সেটা কি, সেটা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। এবং এখানেও কি লেখা আছে দেখো, এনজাইম সম্পর্কিত মূল তথ্য, রাসায়নিক গঠন, এরা প্রায় সব এনজাইমই এক ধরনের গ্লোবুলার প্রোটিন দ্বারা তৈরি হয়ে থাকে এবং তৈরির উপাদান এগুলি মূলত অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল দিয়ে গঠিত, যা একটি নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠনে ভাঁজ হয়ে থাকে। কাজ হচ্ছে এগুলি জীবদেহের রাসায়নিক বিক্রিয়ায় গতি বাড়াতে জৈব অনুঘটক যেরকম বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তাহলে এক্ষেত্রে অপশন কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে এক্ষেত্রে প্রোটিন সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, দ্য গ্যাস ইউজড ইন দ্য ফায়ার এক্সটিংগুইজার ইজ। অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত গ্যাসটি হলো, অপশন নাম্বার এ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন নাম্বার বি হচ্ছে কার্বন মনোঅক্সাইড, অপশন নাম্বার সি হচ্ছে সালফার ডাইঅক্সাইড, আর অপশন নাম্বার ডি হচ্ছে নাইট্রোজেন। তাহলে ফায়ার এক্সটিংগুইজারে অর্থাৎ অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয় যে গ্যাস, দেখবে বিভিন্ন গ্যাসের সিলিন্ডার থাকে, সিলিন্ডারগুলো গায়ে দেখবে মাথার উপরে একটা পিন দেওয়া থাকে, যেখান থেকে আর গ্যাস বেরোয়, পিনটা ওপেন করে দিলে ওখান থেকে গ্যাসটা বেরোতে থাকে। তো ওর মধ্যে কী গ্যাস থাকে? অবশ্যই থাকে কার্বন ডাইঅক্সাইড। কারণ কি, কার্বন ডাইঅক্সাইড বাতাসের যে অক্সিজেনকে আশেপাশে ঘেঁষতে দেয় না ভারী হওয়ার জন্য, এবং অক্সিজেনকে জ্বলতে বাধা দেয়। তাহলে কি বলেছে দেখো, অক্সিজেনের সরবরাহ বন্ধ করে। কার্বন ডাইঅক্সাইড বাতাসের চেয়ে ভারী, এটি আগুনের চারপাশে একটু আস্তরণ তৈরি করে অক্সিজেনের সরবরাহ কেটে দেয়। 2 নম্বর বলেছে অদাহ্য গ্যাস, এটি নিজে জ্বলে না বা দহনে আগুন জ্বালাতে সাহায্য করে না। আর শীতলীকরণ প্রভাব, উচ্চ চাপ থেকে মুক্ত হওয়ার সময় এটি দ্রুত ঠান্ডা হয়ে যায়, যা আগুনের তাপমাত্রা কমাতে সাহায্য করে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড। অপশন নাম্বার এ হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে সঠিক উত্তর। তো অন্যান্য অপশানগুলো দেখবে, কার্বন মনোঅক্সাইড হচ্ছে এটি অত্যন্ত বিষাক্ত এবং দাহ্য জ্বলনশীল গ্যাস, তাই এটি আগুন নেভাতে পারে না। সালফার ডাইঅক্সাইড, এই গ্যাসটি অত্যন্ত ক্ষয়কারী, বিষাক্ত এবং অগ্নি নির্বাপকের জন্য একেবারেই নিরাপদ নয়। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস হলেও বহনযোগ্য সিলিন্ডারের প্রধান নির্বাপক গ্যাস হিসেবে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি কার্যকর এবং বহুল ব্যবহৃত। ঠিক আছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, ফুড ইজ ডাইজেস্টেড মেইনলি ইন দ্য। খাদ্য মূলত কোথায় হজম হয়? অপশন নাম্বার এ বলেছে মাউথ বা মুখগহ্বর, অপশন নাম্বার বি হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, অপশন নাম্বার সি হচ্ছে লিভার বা যকৃৎ, আর অপশন নাম্বার ডি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র। তাহলে খাদ্য মূলত হজম হয় আমাদের যে ক্ষুদ্রান্তে, ঠিক আছে, অর্থাৎ খাদ্যরস শোষণ হয়ে থাকে। যেরকম কী বলেছে দেখো, হজম প্রক্রিয়া সম্পর্কিত মূল তথ্য, প্রধান স্থান হচ্ছে ক্ষুদ্রান্তে প্রায় 90% রাসায়নিক পরিপাক এবং পুষ্টির শোষণ ঘটে। ঠিক আছে, তাহলে মেন যে পরিপাক এবং শোষণ আলটিমেটলি কোথায় ঘটে? সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে। আর কোথায় এসে মিক্সড হয়? সেটা হচ্ছে আমাদের পাকস্থলিতে সব রকম এনজাইম, সব রকম পাচক রস এসে খাদ্যের সঙ্গে মিলিত হয় এবং মিক্সড আপ ঘটে। এনজাইমের ভূমিকা, অগ্নাশয় রস, পিত্তরস এখানে মিশ্রিত হয়ে প্রোটিন, চর্বি ও কার্বোহাইড্রেট সম্পূর্ণ ভেঙে ফেলে। আর শোষণ কি বলেছে দেখো, ক্ষুদ্রান্তের দেওয়ালে থাকা ভিলাই বা ভিল্লি নামক ক্ষুদ্র আঙুলের মতো অংশগুলি পুষ্টি উপাদান সরাসরি রক্তে শোষণ করে এবং যেটা আর কি শোষণের প্রধান কাজ। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? স্মল ইন্টেস্টাইন, অপশন নাম্বার বি স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, ম্যান ক্যান নট সার্ভাইভ উইদাউট টেকিং এ মিনিমাম অ্যামাউন্ট অফ। মানুষ ন্যূনতম পরিমাণ কি গ্রহণ না করে বাঁচতে পারে না? অপশন নাম্বার এ বলেছে কার্বোহাইড্রেট, অপশন নাম্বার বি হচ্ছে প্রোটিন, অপশন নাম্বার সি হচ্ছে ফ্যাট, আর অপশন নাম্বার ডি হচ্ছে মিনারেল বা খনিজ পদার্থ। তো আমরা জানি যে মানুষ কি
যে ন্যূনতম প্রোটিন যদি গ্রহণ না করে তাহলে বেঁচে থাকতে পারে না। তার কারণ কি বলেছে দেখো, বেঁচে থাকার জন্য প্রোটিন অপরিহার্য, এটি আমাদের শরীরকে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে যা মানব শরীরে নিজেভাবে তৈরি করতে পারে না। প্রোটিন হলো পেশি, কলা, এনজাইম, হরমোনের মূল উপাদান। ন্যূনতম প্রোটিন গ্রহণ না করলে শরীর নিজের পেশি ও কলা ভেঙে শক্তি তৈরি করে। মানে আমাদের দেহ থেকেই কী করে, আমাদের দেহের যে মাসেলগুলোকে সেগুলোকে খেয়ে নেয়, মানে সেগুলোকে কী হয় শুকিয়ে দেয়, সেগুলো ভেঙে দিয়ে সেখান থেকে প্রোটিনটা নিয়ে নেয়। বা আমাদের অনেক সময় দেখা যায় যেটা আর কি ক্যাচাক্সিয়া টাইপের একটা রোগ আছে, যে রোগটা কী হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে অপুষ্টির কারণে, যার ফলে কি হাড় ভেঙে যায়, হাড় ভেঙে গিয়ে সেখান থেকে যে হাড়ের ভেতরে যে অস্থিমজ্জা থাকে সেইখান থেকে তারা প্রোটিন কালেক্ট করে এবং শরীর আর কি নিয়ে নেয়, যার ফলে কি খুব বেদনাদায়ক একটা রোগ এবং যার ফলে মানুষের মৃত্যু ঘটে এবং অপুষ্টির মৃত্যু হতে পারে। তাহলে কি জানলাম যে প্রোটিন হচ্ছে একটা অপরিহার্য উপাদান যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশন নাম্বার বি, প্রোটিন। কার্বোহাইড্রেট কী বলেছে? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার না খেয়েও মানুষ বেঁচে থাকে। শরীরে শর্করা না থাকলে লিভারে চর্বি কেটনে রূপান্তর করে এবং প্রোটিন ব্যবহার করে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় গ্লুকোজ তৈরি করে নেয়। ফ্যাট হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড দরকার হলেও প্রোটিনের তুলনায় ফ্যাট ছাড়া শরীরে বেশি দিন টিকে থাকতে পারে, কারণ শরীর তার জমে থাকা চর্বি ব্যবহার করে শক্তি যোগান করে। আর মিনারেলস বা খনিজ পদার্থ কী বলেছে? খনিজ উপাদান শরীরের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার জন্য খুবই সামান্য পরিমাণ প্রয়োজন হয়ে থাকে, কিন্তু প্রোটিনের মতো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব মানুষের বেঁচে থাকার উপর সরাসরি এবং দ্রুত প্রভাব ফেলে। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এফেক্ট অফ দ্য মুন অন দ্য আর্থ ইজ দ্যাট, পৃথিবীর ওপর চাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো যে, অপশন নাম্বার এ বলেছে ইট গিভস লাইট, এটা আলো দেয়। অপশন নাম্বার বি বলেছে ইট কজেস টাইডস অন দ্য ওশান, এটি সমুদ্রে জোয়ার ভাটা সৃষ্টি করে। অপশন নাম্বার সি বলেছে ইট কজেস সোলার অ্যান্ড লুনার ইক্লিপস, এটি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ঘটায়। অপশন নাম্বার ডি বলেছে ইট কজেস আর্থকোয়াক, এটি ভূমিকম্প সৃষ্টি করে। তাহলে আমরা জানি যে সূর্য এবং চাঁদ উভয় আমাদের জোয়ার ভাটার জন্য সরাসরিভাবে দায়ী হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? ইট কজেস টাইডস ইন দ্য ওশান, বা এটি সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি করে। অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। ব্যাখ্যা কি বলেছে দেখো, ইট কজেস টাইডস, এটি পৃথিবীর ওপর চাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌত প্রভাব। চাঁদের মহাকর্ষীয় টানের কারণে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয়। এই প্রক্রিয়াটি সামুদ্রিক পুষ্টি উপাদান সঞ্চয়ন করতে, বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণ করতে এবং কোটি কোটি বছর ধরে পৃথিবীর অক্ষের ঘূর্ণন স্থিতিশীল রাখতে সাহায্য করে। আচ্ছা, এটি আলো দেয়, অবশ্যই চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোর প্রতিফলিত হয়ে চাঁদ আমাদের আসে। আর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ঘটানোর জন্য চাঁদ সম্পূর্ণভাবে দায়ী না, সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে সূর্য। কারণ হচ্ছে যদি সূর্যের আলোই না থাকতো তাহলে আমরা কোনো গ্রহণই দেখতে পেতাম না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি ইজ, মানবদেহের বৃহত্তম গ্রন্থিটি হলো, অপশন নাম্বার এ বলেছে কিডনি, অপশন নাম্বার বি বলেছে লিভার, অপশন নাম্বার সি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড, অপশন নাম্বার ডি বলেছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। তো আমাদের দেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে লিভার। যকৃৎ বা লিভার হলো মানবদেহের বৃহত্তম এবং সবচেয়ে ভারী অভ্যন্তরীণ গ্রন্থি, যার ওজন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 1.5 কেজি হয়ে থাকে। এটি আমাদের পরিপাকতন্ত্রের একটি প্রধান অংশ, যা পিত্ত বা বাইল তৈরি এবং রক্ত পরিশোধন এবং বিপাক সহ 500-র বেশি জরুরি কাজ সম্পাদন করে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে লিভার বা যকৃৎ, অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। অন্যান্য অপশনগুলো কি বলেছে দেখো, কিডনি বা বৃক্ক হলো রেচনতন্ত্রের প্রধান অঙ্গ, এটি প্রধানত রক্ত ছেঁকে মূত্র উৎপাদন করতে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, এটি কোনো গ্রন্থি নয়। আর অপশন সি বলেছে হার্ট, এটি হৃৎপিণ্ড হলো একটি পেশিবহুল অঙ্গ যা রক্ত সংবহন তন্ত্রের প্রধান কেন্দ্র হিসেবে সারা শরীরে রক্ত পাম্প করে। আর ডি বলেছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, মিশ্র গ্রন্থি, অন্তঃক্ষরা অন্তঃস্রাবী বা অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা হলেও আকারের দিক থেকে এটি যকৃতের চেয়ে অনেক ছোট হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কেমিক্যাল চেঞ্জ, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? অপশন নাম্বার এ বলেছে মেল্টিং অফ আয়রন, লোহার গলন, অপশন নাম্বার বি বলেছে রাস্টিং অফ আয়রন, লোহার মরিচা ধরা, অপশন নাম্বার সি বলেছে বেন্ডিং অফ আয়রন, লোহা বেঁকে যাওয়া, আর অপশন নাম্বার ডি বলেছে টেম্পারিং অফ আয়রন, লোহার হচ্ছে টেম্পারিং। তাহলে দেখো, আমরা জানি যে লোহার যে মোর্চা ধরা অর্থাৎ রাস্টিং অফ আয়রন হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন। তার কারণ হচ্ছে লোহা বাতাসের জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শে এসে তার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যা সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট হাইড্রেটেড আয়রন অক্সাইড বা Fe2O3 XH2O নামক একটি যৌগ তৈরি করে, যা মরিচা নামে পরিচিত।
এই পরিবর্তন একমুখী এবং সহজে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায় না, মানে ওখান থেকে লোহায় ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই জন্য এটাকে বলা হয় থাকে রাসায়নিক পরিবর্তন। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশন নাম্বার বি, রাস্টিং অফ আয়রন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, এ মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড অ্যালকোহল ক্যান বি সেপারেটেড বাই, জল এবং অ্যালকোহল মিশ্রণকে আলাদা করা যায়। অপশন নাম্বার এ বলেছে ডিস্টিলেশন বা পাতন প্রক্রিয়া, অপশন নাম্বার বি বলেছে ফিল্টারেশন বা ছাঁকন প্রক্রিয়ায়, অপশন নাম্বার সি বলেছে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, অপশন নাম্বার ডি বলেছে ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়ায়। তাহলে জল এবং অ্যালকোহল অর্থাৎ দুটো ভিন্ন ঘনত্বের যে দ্রবণ, ভিন্ন ঘনত্বের তরল পদার্থের মিশ্রণকে বা ভিন্ন স্ফুটনাঙ্কযুক্ত তরল পদার্থের মিশ্রণকে আলাদা করার যে প্রক্রিয়া, সেটাকে কী বলা থাকে, সেটাকে হচ্ছে পাতন বা ডিস্টিলেশন। কী বলেছে দেখো, জল এবং অ্যালকোহল সম্পূর্ণ পুরোপুরি মিশে যাওয়া তরল, তবে এদের স্ফুটনাঙ্ক আলাদা। অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের স্ফুটনাঙ্ক হচ্ছে আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার ফলে কী হয়, তাপমাত্রার পার্থক্যের কারণে মিশ্রণটি উত্তপ্ত করলে অ্যালকোহল আগে বাষ্পীভূত হয়ে উড়ে চলে যায়, ঠিক আছে, এবং যেটা আলাদাভাবে সংগ্রহ করে ঠান্ডা করলে অ্যালকোহলটাকে পেয়ে যায়। কিন্তু সেই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আসার সঙ্গে সঙ্গে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আসার আগেই অ্যালকোহলটা জল থেকে পৃথক হয়ে যাচ্ছে, যার ফলে কী হয়েছে, জল এবং অ্যালকোহল পৃথক করা যায়, এবং এই পদ্ধতি যেটা সেটাকে বলা হয় পাতন বা ডিস্টিলেশন। অপশন নাম্বার অপশন নাম্বার এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, লাইট এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি বাই, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অপশন নাম্বার এ বলেছে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ দ্বারা, অপশন নাম্বার বি বলেছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ দ্বারা, অপশন নাম্বার সি বলেছে রেসপিরেশন বা শ্বসন দ্বারা, অপশন নাম্বার ডি বলেছে ট্রান্সপিরেশন বা প্রস্বেদন দ্বারা। তাহলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ দ্বারা, ঠিক আছে, এবং যে প্রক্রিয়ায় এটা একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেহেতু জৈব যৌগে অর্থাৎ জীবদেহে সম্পূর্ণ হয়, তাই জন্য কাদের দেহে ঘটে থাকে, যাদের দেহে ক্লোরোফিল থাকে, অর্থাৎ সবুজ অংশে, উদ্ভিদের সবুজ অংশে শৈবাল, ব্যাকটেরিয়া, তারা কি আলোক শক্তিকে গ্রহণ করে এবং শর্করা রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চয় করে রাখে, ঠিক আছে। তাহলে কি দেখছি 6CO2 প্লাস H6H2 হচ্ছে C6H12O6, যেটা হচ্ছে সালোক সংশ্লেষের সমীকরণ, ঠিক আছে, গ্লুকোজ তৈরি করছে প্লাস O2 তৈরি করছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ফটোসিনথেসিস হচ্ছে সালোক সংশ্লেষ দ্বারা রাসায়নিক শক্তি, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। দেন অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, এ গ্রিন টাই ইন দ্য লাইট রেড লাইট অ্যাপিয়ার্স টু বি, লাল আলোতে একটি সবুজ টাই কেমন লাগবে। অপশন নাম্বার এ বলেছে রেড বা লাল, অপশন নাম্বার বি বলেছে ব্ল্যাক বা কালো, অপশন নাম্বার সি বলেছে অরেঞ্জ বা কমলা, অপশন নাম্বার ডি বলেছে ইয়েলো বা হলুদ। তো আমরা জানি যে ব্ল্যাক টাই তোমার অন্যান্য বিভিন্ন কালার যে অন্য যদি সেম আলো না পায় তাহলে কি হবে, তাহলে ভিন্ন কালারটা দেখাবে। অর্থাৎ কী হচ্ছে বিষয়টা হচ্ছে যেরকম ধরো আমরা দেখি যে কোনো আলো কোনো বস্তু যে রঙের দেখায় সেই রঙের দেখার কারণ কী হচ্ছে, সেই বর্ণের আলোটাকে সে প্রতিফলিত করছে। তাহলে যদি আমি লাল বর্ণের কোনো এখানে কি অপশন দেখুন, হ্যাঁ, যদি সবুজ টাই বা সবুজ রঙের কোনো টাইকে যদি আমি লাল আলোতে রাখি তাহলে কি সবুজ আলোকে ও প্রতিফলিত করতে পারছে না, যার ফলে কী হচ্ছে অন্যান্য সাত বর্ণের যে অন্যান্য আলোগুলো আছে সেগুলো শোষণ করে নিচ্ছে, যার ফলে কী হচ্ছে সবুজ আলোটা শোষণ করে নিচ্ছে এবং সবুজ আলো শোষণ করার ফলে কী হয়ে যাচ্ছে, ওই জায়গাটা কালো দেখাচ্ছে। তো কী বলেছে দেখো, কোনো বস্তুর রং নির্ভর করে যে কোনো প্রতিফলিত করছে তার উপর, নির্ভর করে যে কোনো আলো প্রতিফলিত করছে তার উপর। যেটা বললাম, একটি সবুজটাই কেবল সবুজ আলো প্রতিফলিত করে এবং সব রং শোষণ বা অ্যাবজর্ব করে নেয়। যখন ওর ওপর খাঁটি আলো ফেলা হয় তখন প্রতিফলিত হওয়ার মতো কোনো সবুজ আলো সেখানে থাকে না। টাইটি লাল আলোটিকে পুরোপুরি শোষণ করে নেয়, যার ফলে কোনো আলোই আমাদের চোখে ফিরিয়ে দেয় না, এবং কোনো আলো প্রতিফলিত না হওয়ার কারণে টাইটি কী দেখায়, কালো দেখায়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার বি ব্ল্যাক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, বোথ দ্য প্যান্স অফ এ ব্যালেন্স আর কেপ্ট ইন ইকুইলিব্রিয়াম বাই পুটিং ইকুয়াল ওয়েট when the balance is kept in an upward moving lift the equilibrium is, আচ্ছা কি বলেছে দেখো, একটি তুলাদণ্ডের উভয় পাল্লা সমান ওজন, একটা তুলাদণ্ড আছে, তুলাদণ্ডের যে উভয় পাল্লা সেটা কি হচ্ছে সমান ভারসাম্যপূর্ণ রাখা হয়েছে। তুলাদণ্ডটি যখন একটি ঊর্ধ্বমুখী লিফটে রাখা হচ্ছে, মানে লিফটটা উপর দিকে উঠছে, তার মধ্যে একটা ব্যালেন্স রেখে দিচ্ছে, তখন ভারসাম্য কী হবে। অপশন নাম্বার এ বলেছে উইল বি ডিস্ট্রিবিউটেড, বিঘ্নিত হবে। অপশন নাম্বার বি বলেছে উইল বি রিমেন আনডিস্ট্রিবিউটেড, অপরিবর্তিত থাকবে। অপশন নাম্বার সি বলেছে উইল বি আনডিস্ট্রিবিউটেড ইন দ্য লিফট ইজ মুভিং উইথ এ
কনস্ট্যান্ট ভেলোসিটি অপরিবর্তিত থাকবে যদি লিফটটি ধ্রুবক বেগে চলতে থাকে। আর অপশন নাম্বার ডি বলেছে উইল বি ডিস্ট্রিবিউটেড ইফ দ্য লিফট ইজ অ্যাক্সিলারেটেড, বিঘ্নিত হবে যদি লিফটটি ত্বরান্বিত হয়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, আমরা জানি যে দুটোর ক্ষেত্রেই সেম থাকছে, তাহলে দুটোর উপরই সেম ফোর্স কাজ করবে, ঠিক আছে। তার ফলে কী হবে? দুটোর উপরই সেম ফোর্স কাজ করলে দুটোই কী হবে? দুটোই একবার কোনো রকমভাবে পরিবর্তন হবে না, তাহলে অপরিবর্তিত থাকবে। তাহলে কী বলেছে? উইল বি রিমেন আনডিস্টার্বড অপরিবর্তিত, ডিস্ট্রিবিউটেড না, ডিস্টার্বড আনডিস্টার্বড আছে। আমি অপশানগুলো একবার পড়ে নিই। উইল বি ডিস্টার্ব বিঘ্নিত হবে, অপশন নাম্বার বি বলেছে উইল রিমেন আনডিস্টার্ব অপরিবর্তিত থাকবে, অপশন নাম্বার সি বলেছে উইল বি আনডিস্টার্ব ইফ দ্য লিফট মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, আর অপশন নাম্বার ডি বলেছে উইল বি ডিস্টার্ব ইফ দ্য লিফট ইজ অ্যাক্সিলারেটেড, বিঘ্নিত হবে যদি লিফটটি ত্বরান্বিত থাকে। তাহলে এক্ষেত্রে কী বলেছে দেখো, তুলাদণ্ডের কার্যনীতি জানি, একটি সাধারণ তুলাদণ্ড বা বিম ব্যালেন্স উভয় পাল্লার ওজনের তুলনা করে বস্তুর ভর পরিমাপ করে। লিফটের গতি ও কার্যকর ত্বরণ, লিফটটি যখন ওপরের দিকে ওঠে তার ধ্রুবক বেগে হোক কিংবা ত্বরান্বিত অবস্থায় থাকে, যখন কার্যকর অভিকর্ষ ত্বরণের মান উভয় পাল্লার জন্য সমানভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, গাণিতিক সমতা কী বলেছে? লিফটটি যদি এ ত্বরণের ওপর দিকে ওঠে তবে উভয় পার্শ্বের কার্যকর অভিকর্ষ ত্বরণের মান জি প্লাস এ অ্যাড হয়ে যাবে, জি এর সঙ্গে অভিকর্ষ ত্বরণের সঙ্গে লিফটের ত্বরণ অ্যাড হয়ে যাবে। যদি দুই পাশের ভর এম আছে তাহলে উভয় পাল্লাতে সমান ফোর্স কাজ করবে, তাহলে হচ্ছে জি প্লাসে উভয় দিকে কাজ করবে। সিদ্ধান্ত কী বলেছে? যে দুটি পাল্লায় একই পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং উভয় দিকের বল সমান থাকে, তাই লিফটটি যে কোনো ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে ভারসাম্য অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে? দ্য ল্যাটিটিউড অফ সাউথ পোল ইজ, দক্ষিণ মেরুর অক্ষাংশ কত? ভেরি ইজি কোয়েশ্চেন। অপশন নাম্বার এ বলেছে 90 ডিগ্রি, অপশন নাম্বার বি বলেছে 60 ডিগ্রি, অপশন নাম্বার সি বলেছে 30 ডিগ্রি, অপশন নাম্বার ডি বলেছে 0 ডিগ্রি। তো আমরা জানি দক্ষিণ মেরুর যে অক্ষাংশ সেটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, ঠিক আছে। তাহলে হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ 90 ডিগ্রি সাউথ, ঠিক আছে। আচ্ছা, কী বলেছে দেখো, অক্ষাংশের পরিমাণ তোমার অক্ষাংশ নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ কোনো স্থানের কৌণিক দূরত্ব পরিমাপ করে। সর্বোচ্চ মান, পৃথিবীর ঠিক মাঝ বরাবর অবস্থিত নিরক্ষরেখার অক্ষাংশকে 0 ডিগ্রি ধরা হয়। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় অক্ষাংশের মান তত বাড়তে থাকে। পৃথিবীর একদম শেষ প্রান্তে এর সর্বোচ্চ মান হয় 90 ডিগ্রি। মেরু অঞ্চলে অর্থাৎ উত্তর মেরুর অক্ষাংশে থাকে 90 ডিগ্রি উত্তর, দক্ষিণ মেরুর অক্ষাংশে ঠিক থাকে 90 ডিগ্রি দক্ষিণ। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখো, ইট টেক্স 10 মিনিট টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এ বডি ফ্রম 70 ডিগ্রি টু 80 ডিগ্রি, টাইম রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য বডি ফ্রম 60 ডিগ্রি 70 ডিগ্রি উড বি। অর্থাৎ কি বলতে চাইছে দেখো, বলতে চাইছে একটি বস্তুর তাপমাত্রার হচ্ছে 70 থেকে 80 ডিগ্রি বৃদ্ধি করতে 10 মিনিট সময় লাগলো। বস্তুটির তাপমাত্রা 60 থেকে 70 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় সময় কত? অপশন নাম্বার এ বলেছে 10 মিনিট, অপশন নাম্বার বি বলেছে 10 মিনিটের বেশি বা মোর দ্যান 10 মিনিট, অপশন নাম্বার সি বলেছে 10 মিনিটের কম বা লেস দ্যান 10 মিনিট, আর অপশন নাম্বার ডি বলেছে আনসার্টেন বা অনিশ্চিত। তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রে 10 মিনিটের কম সময় লাগবে। কেন লাগবে? তার কারণ হচ্ছে নিউটনের সূত্র অনুযায়ী বা শীতলীকরণ বা উত্তপ্তকরণের সূত্র, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে এই কোশ্চেনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা ভুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। নিউটনের সূত্র অনুসারে কি বলেছে দেখো, নিউটনের সূত্র, শীতলীকরণ বা উত্তপ্তকরণের সূত্র কি বলেছে? বলেছে যে কোনো বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার বস্তু ও তার চারপাশের পরিবেশ এবং উত্তপ্তকারী উৎসের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হয়ে থাকে। তাপমাত্রার পার্থক্যের প্রভাব, বস্তুটির তাপমাত্রা যখন কম থাকে অর্থাৎ 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, তখন উত্তপ্তকারী উৎস এবং বস্তুর মধ্যেকার তাপমাত্রা পার্থক্য অনেক বেশি থাকে। তাপমাত্রার পার্থক্য যত বেশি হয় এই ধাপে বস্তুটি দ্রুত তাপ শোষণ করে এবং দ্রুত গরম হয়ে থাকে। এবং পরবর্তী ধাপের তুলনা কী হয়ে থাকে, তাপমাত্রা যখন বেড়ে 70 থেকে 80 ডিগ্রি পৌঁছায় তখন উৎসের সাথে বস্তুর তাপমাত্রার ব্যবধান কমে যায়, উৎসের সঙ্গে তখন বস্তুর তাপমাত্রার ব্যবধান কমে যায়, ফলে তাপমাত্রা বৃদ্ধির গতিও ধীর হয়ে যায় এবং ওই 10 ডিগ্রি যেতে 10 মিনিট, পুরো 10 মিনিট সময় লাগে, ঠিক আছে। তাহলে কি দেখলাম, প্রথম ধাপে 60 থেকে 70 ডিগ্রিতে হওয়ার গতি বেশি ছিল, তাই এই সময় 10 মিনিটের কম সময় লেগেছে। আর যখন 70 থেকে 80 ডিগ্রি কী হবে, 10 মিনিট লাগছে পুরোপুরি। মানে বিষয়টা আলটিমেটলি কী দাঁড়ালো, তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে তত দ্রুত সে তাপ শোষণ করবে, ঠিক আছে। যেরকম ধরো একটা ফাঁকা বোতলকে আমি যদি তোমার জলের মধ্যে ভর্তি এক বালতি জলের মধ্যে আমি রাখি, তাহলে ওই বোতলটা কী হবে, খুব দ্রুত জল নিতে থাকবে। বিষয়টা হচ্ছে ওরকম, যদি খুব সামান্যই ভর্তি থাকে তাহলে কি সেটা ধীর গতিতে ভর্তি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, লেস দ্যান 10 মিনিট বা 10 মিনিটের কম।
কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, এ নাম্বার অফ ইমেজ আর ফর্মড হোয়েন এ বার্নিং ক্যান্ডেল ইজ পুট বিফোর এ প্লেন মিরর, দ্য ব্রাইটেস্ট ইমেজ উড বি দ্য। একটি সমতল দর্পণের সামনে, একদম প্লেন মিরর সমতল দর্পণের সামনে একটি জ্বলন্ত মোমবাতি রাখা হলো, অনেকগুলি প্রতিবিম্ব তৈরি হয়, সবচেয়ে উজ্জ্বল প্রতিবিম্বটি হবে। অপশন নাম্বার এ বলেছে লাস্ট ওয়ান শেষটি, অপশন নাম্বার বি বলেছে থার্ড ওয়ান বা তৃতীয়টি, অপশন নাম্বার সি বলেছে সেকেন্ড ওয়ান বা দ্বিতীয়টি, অপশন নাম্বার ডি বলেছে ফার্স্ট ওয়ান বা প্রথমটি। তাহলে সবথেকে উজ্জ্বল কোনটা হবে? সেকেন্ড ওয়ান। কারণ কি? কারণ হচ্ছে যে প্রথমে যে কাচের পার্থক্য, পুরো কাচের পার্থক্য থাকার জন্য এটি একাধিক প্রতিবিম্ব তৈরি করবে, যা দুটো কাচ আলাদা আলাদা আছে, ঠিক আছে। এটি একাধিক প্রতিবিম্ব তৈরি ঘটনাটি হচ্ছে পুরো কাচের সমতল দর্পণে ঘটে থাকে, পুরো কাচের যে সমতল দর্পণ, ঠিক আছে। এটি আলোর ক্রমান্বয়ে আংশিক প্রতিফলন ঘটায় এবং প্রতিসরণের মধ্যে দিয়ে ঘটে, ঠিক আছে। প্রথম প্রতিবিম্বটি কী হয়? প্রথম প্রতিবিম্বটি তৈরি হবে যে কাচের, মানে একটা আমরা যে দর্পণ সেটা কীরকম থাকে, দর্পণ থাকে একটা কাচের মানে একদম পেছনের দিকে থাকে একটা কোটিং করা থাকে, ঠিক আছে। তাহলে প্রথম যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কাচের যে সামনের দিকে যেখানে কোনো কোটিং নেই সেইখানে প্রতিবিম্বটা তৈরি হবে এবং সেটা হবে ঝাপসা। এবং কাচের যে পেছনে যে কোটিংয়ের মধ্যে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কি? সেটা হচ্ছে দ্বিতীয় প্রতিবিম্ব, ঠিক আছে। যেটা হচ্ছে 90 থেকে 96%, ঠিক আছে, এবং কাচের ভেতরে প্রবেশ করে এবং পেছনের রূপালি প্রলেপ দেওয়া যে চকচকে তলে গিয়ে আঘাত করে, একদম যেটা বলছিলাম। তো এই প্রধান তলটি প্রায় সম্পূর্ণ তীব্র আলো এবং একবারে প্রতিফলিত করে এবং আমাদের চোখে ফিরিয়ে দেয়, এই কারণে দ্বিতীয় প্রতিবিম্বটি সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকে। এবং পরবর্তী প্রতিবিম্বসমূহ যেগুলো আর কি সেগুলোর উজ্জ্বলতা আরও কম হয়ে থাকে, ঠিক আছে। তাহলে প্রথম প্রতিবিম্বের হচ্ছে হালকা বা আবঝা হয়ে থাকে এবং সামনের কাচের তল থেকে প্রতিফলিত। দ্বিতীয় প্রতিবিম্বটি সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকে, যেটার পেছনে রূপালি বা পালিশ করা তলের প্রধান প্রতিফলিত হয়। তৃতীয় ও পরবর্তী প্রতিবিম্বটা হচ্ছে যে ক্রমান্বয়ে ঝাপসা অনুজ্জ্বল হয়ে থাকে এবং কাচের ভেতরে বারবার অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায়, ঠিক আছে। যেগুলোর যে ইন্টেন্সিটি অনেক কম হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে কোনটা হবে? দ্বিতীয়টা কোন অপশনে আছে? সেকেন্ড ওয়ান, অপশন নাম্বার সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, দ্য ডেফিসিয়েন্সি অফ আয়রন ইন দ্য বডি কজেস, শরীরে আয়রনের অভাবের কারণ কি? কারণে কি হয়ে থাকে? অপশন নাম্বার এ বলেছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অপশন নাম্বার বি বলেছে গয়টার বা গলগণ্ড, অপশন নাম্বার সি বলেছে ট্রাকোমা বা ট্রাসোমা, অপশন নাম্বার ডি বলেছে গ্লুকোমা, ঠিক আছে। তাহলে আমরা জানি আয়রনের অভাবে রক্তাল্পতা হয়ে থাকে, যেটা আর কি হিমোগ্লোবিনের অভাব। আয়রনের অভাব হলে শরীরে আমাদের লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার অভাব হয়ে যায়, যার ফলে হিমোগ্লোবিনের অভাব হয়ে যায় এবং যার কারণেই আমাদের লোহিত রক্তকণিকার অভাব হয়ে থাকে। এবং এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অ্যানিমিয়া বা অপশন নাম্বার এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো কী বলেছে দেখো, আয়রনের ভূমিকা আমাদের রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিন নামক প্রোটিন তৈরির জন্য আয়রন বা লোহা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই হিমোগ্লোবিনই ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে পৌঁছে দেয়। অভাবের ফলাফল কী হবে? শরীরে পর্যাপ্ত আয়রনের অভাব হলে প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরি হতে পারে না, ফলে দেহের বিভিন্ন অঙ্গ ও কোষগুলিতে অক্সিজেন সরবরাহ কমে যায়। একে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলা হয়। এর কারণে শরীর ফ্যাকাশে হয়ে যায়, চরম ক্লান্তি ও দুর্বলতা দেখা যায়, ঠিক আছে। অন্যান্য অপশনগুলো কি আছে দেখো, গয়টার বা গলগণ্ড হয়ে থাকে আয়োডিনের অভাবে, এবং ট্রাসোমা যেটা আর কি সেটি পুষ্টির অভাবজনিত রোগ। ক্লামাইডোমোনাস ট্রাকোমোয়াটিক্স নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট চোখের একটি মারাত্মক সংক্রামক রোগ। আর গ্লুকোমা হচ্ছে চোখের একটি বয়সজনিত রোগ, চোখের ভেতরে উচ্চ চাপের জন্য হয়ে থাকে এবং অপটিক স্নায়ুটি আর কি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্ধত্বের কারণ হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো, সাউন্ড ওয়েভস ট্রাভেল ফাস্টার ইন দ্য, শব্দ তরঙ্গ সবচেয়ে দ্রুত চলে। অপশন নাম্বার এ বলেছে এয়ার বা বায়ুতে, অপশন নাম্বার বি বলেছে আয়রন বা লোহায়, অপশন নাম্বার সি বলেছে ওয়াটার বা জলে, অপশন নাম্বার ডি বলেছে ভ্যাকুয়াম বা শূন্যস্থানে। তো আমরা জানি যে শব্দ হচ্ছে কঠিন মাধ্যমে সবথেকে দ্রুত ট্রান্সফার হতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আয়রন বা লোহায়, অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর লোহায়। আচ্ছা, শব্দ তরঙ্গের প্রকৃতি, শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ যার এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার জন্য একটি জড় মাধ্যম বা মাধ্যমটি কঠিন, তরল অথবা গ্যাসীয় হতে পারে প্রয়োজন মতো। মাধ্যমের কলাগুলি কম্পনের ফলে শব্দ এগিয়ে চলে, ঠিক আছে। কঠিন মাধ্যমের গতিবেগ, শব্দের গতিবেগ মূলত মাধ্যমের ঘনত্ব এবং পরিস্থিতির এবং স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। লোহার মতো কঠিন পদার্থের অণু বা কণাগুলি একে অপরের খুব কাছাকাছি ঠাসাঠাসি করে থাকে এবং এদের মধ্যেকার বন্ধন অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে, ঠিক আছে, যার ফলে একটি কণার কম্পন খুব দ্রুত হারে তার পাশের কণায় স্থানান্তরিত হয়ে যায়।
এবং তাই কঠিন মাধ্যমটি লোহার শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়ে থাকে, তাহলে প্রায় হচ্ছে 5120 মিটার পার সেকেন্ড হয়ে থাকে। ঠিক আছে, বায়ুতে হচ্ছে যেহেতু মানে গ্যাসীয় মাধ্যমে বেগটা সবথেকে কম হয়ে থাকে, তাই বায়ুতে সবথেকে কম হবে, জলে হচ্ছে তার থেকে বেশি হবে। শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না, তার জন্য এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আয়রন বা লোহা। অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে দেখো, দ্য আদার নেম গিভেন টু ভিটামিন সি ইজ, ভিটামিন সির অপর নাম কি? অপশন নাম্বার এ বলেছে বি বায়োটিন, অপশন নাম্বার বি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন নাম্বার সি হচ্ছে পাইরিডক্সিন, আর অপশন নাম্বার ডি বলেছে প্যান্থানল। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়? ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এবং যেটা হচ্ছে ভিটামিন সি আমাদের জলে দ্রবণীয় ভিটামিন বা ওয়াটার সলিউবল ভিটামিন, এবং আমাদের শরীরে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের ক্ষত নিরাময় করতে এবং কোলাজেন নামক একটি প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে সাহায্য করে। অভাবজনিত রোগ কী হবে? শরীরে এই ভিটামিনের দীর্ঘদিন ঘাটতি হলে স্কারভি রোগ হয়ে থাকে, এবং যার প্রধান লক্ষণ হলো মাড়ি থেকে রক্ত পড়া। টক জাতীয় ফল যেমন লেবু, আমলকি, পেয়ারায়, কমলালে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার বি অ্যাসকর্বিক অ্যাসিড হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, হুইচ প্ল্যানেট ইজ কল্ড দ্য রেড প্ল্যানেট, লাল গ্রহ, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় থাকে? অপশন নাম্বার এ হচ্ছে ভেনাস বা শুক্র, অপশন নাম্বার বি বলেছে স্যাটার্ন বা শনি, অপশন নাম্বার সি বলেছে মার্কারি বা বুধ, অপশন নাম্বার ডি হচ্ছে মার্স বা মঙ্গল। তো আমরা জানি মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় থাকে, কারণ হচ্ছে মঙ্গল গ্রহের লাল গ্রহ বলা হয় তার কারণ এর উপরিভাগে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড, সাধারণভাবে লোহার মরিচা হিসাবে চিনি, সেটা দিয়ে ঢাকা, এবং রঙের উৎস হচ্ছে এই আয়রনের অক্সাইডের ধূলিকণার জন্য মঙ্গলের যে পাতলা বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় এবং মাটিতে আবৃত হয়ে থাকে ওই একই জিনিস, তাই যার ফলে কী হয় মহাকাশে এবং পৃথিবীতে খালি চোখে টেলিস্কোপ দিয়ে দেখলে গ্রহটিকে একটি উজ্জ্বল লালচে কমলা রঙের গোলকের মতো দেখায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে, অপশন নাম্বার ডি মঙ্গল বা মার্স হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, হু ইনভেন্টেড টাইপরাইটার কি আবিষ্কার করেন? অপশন নাম্বার এ বলেছে স্টিফেনসন, অপশন নাম্বার বি বলেছে শকলি, অপশন নাম্বার সি বলেছে সোলস, আর অপশন নাম্বার ডি বলেছে বুসওয়েল। তাহলে টাইপরাইটার বা টাইপরাইটিং যেটা আর কি, সেটা আবিষ্কার করেছিলেন মার্কিন উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম সোলস। ঠিক আছে, 1868 সালে একটি বাণিজ্যিক সফল আধুনিক টাইপরাইটার আবিষ্কার করেন, এবং এই যে কিবোর্ড যেটা আর কি, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা? অ্যান্সারটাকে দেখিনি, অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে সোলস, অপশন নাম্বার সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আরও কী বলেছে দেখো, QWERTY কিবোর্ড, মানে যাতে আমাদের মোবাইলে যে কিবোর্ডটা আছে, টাইপরাইটারের আবিষ্কারের পাশাপাশি তিনি তার সহ উদ্ভাবকদের সাথে মিলে বিখ্যাত QWERTY কিবোর্ড লেআউট ডিজাইন করেন, এবং আমরা বর্তমানে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোনে যে কিবোর্ড ব্যবহার করি তার মূলত এই লেআউটেরই ওপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে। আচ্ছা, অন্যান্য অপশানগুলো কি বলেছে, জর্জ স্টিফেনসন একজন বিখ্যাত ব্রিটিশ মেকানিক ইঞ্জিনিয়ার, তিনি বিশ্বের প্রথম বাষ্পচালিত পাবলিক রেল লাইন তৈরি করেন এবং রেলওয়ে জনক বলা হয়ে থাকে। শকলি হচ্ছে একজন নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ, যিনি হচ্ছে আধুনিক ইলেকট্রনিক্সের অন্যতম ভিত্তি ট্রানজিস্টার আবিষ্কার করেন। বুসওয়েল হচ্ছেন একজন বাংলার আমেরিকান বিজ্ঞানী, বাংলা বইয়ে আর কি বুসওয়েল লেখা হয়, আচ্ছা, বা বুসনেলও নাম আর কি। আচ্ছা, তিনি মার্কিন স্বাধীনতার সময় বিশ্বের প্রথম যুদ্ধোপযোগী সাবমেরিন বা ডুবজার টার্টেল তৈরি করেন, তার যে টিম সেটা টার্টেল তৈরি করেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দ্য ইনএক্সস্টিবল সোর্স অফ এনার্জি, শক্তির অপরন্ত উৎস হলো? অপশন নাম্বার এ হচ্ছে পেট্রোলিয়াম, অপশন নাম্বার বি হচ্ছে উড বা কাঠ, অপশন নাম্বার সি হচ্ছে সান বা সূর্য, অপশন নাম্বার ডি হচ্ছে অয়েল। তো আমরা জানি যে সূর্য হচ্ছে একটি আমাদের মহাবিশ্ব বলাটা ভুল, আমাদের সৌরজগতের জন্য একটি শক্তির অপরন্ত উৎস। এবার অফুরন্ত বা নবায়নযোগ্য শক্তি যেটা আর কি, শক্তির অফুরন্ত বা অক্ষয় উৎস বা ইনএক্সস্টিবল সোর্স বলতে আমরা এমন সব প্রাকৃতিক উৎসকে বোঝাই যা প্রকৃতিতে অসীম পরিমাণে পাওয়া যায় এবং মানুষের ক্রমাগত ব্যবহারের ফলে কখনো ফুরিয়ে বা নিঃশেষ হয় না। ঠিক আছে, আচ্ছা, প্রধান উৎস সূর্য পৃথিবীর যে সমস্ত শক্তির মূল এবং অপরন্ত উৎস। সূর্যের কেন্দ্রে প্রতিনিয়ত ঘটে চলা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে অবিরাম বিপুল পরিমাণে সৌরশক্তি উৎপন্ন হচ্ছে, এবং বিজ্ঞানীদের মতে সূর্য আগামী আরও 500 কোটি বছর এভাবে আমাদের আর কি আলো এবং শক্তি যুগিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? দ্য সান, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখো, দ্য সোর্স অফ এনার্জি
বেস্ট সুইটেড ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া ইজ, ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য সবচেয়ে উপযোগী শক্তির উৎস হলো অপশন নাম্বার এ হচ্ছে অয়েল বা তেল, অপশন নাম্বার বি হচ্ছে কোল বা কয়লা, অপশন নাম্বার সি হচ্ছে বায়োগ্যাস, আর অপশন নাম্বার ডি হচ্ছে সান। তো আমাদের যে আমরা একটু আগে পড়লাম, সূর্য হচ্ছে আলোকের শক্তির একটা অফুরন্ত উৎস, এবং তাই জন্য আমাদের মতো উন্নয়নশীল দেশের প্রচুর শক্তির প্রয়োজন হয়ে থাকে, এবং তার জন্য দরকার কি, তার জন্য হচ্ছে সৌরশক্তি কাজে লাগাচ্ছে। এবং আমাদের দেশ এবং আমাদের ইন্ডিয়া এবং ফ্রান্স মিলেই আর কি প্রথম যে সোলার অ্যালায়েন্স সেটা তৈরি করে, যেখান থেকে সৌরশক্তির যে ব্যবহার, সেই ব্যবহার প্রথম সর্বাধিক প্রচার সেটা আর কি সোলার অ্যালায়েন্স, যার আর কি হেডকোয়ার্টার আমাদের ভারতের গুরুগ্রামে আছে। আচ্ছা, তো ভৌগোলিক সুবিধা কী বলেছে দেখো, ভারতের মতো উন্নয়নশীল দেশে সৌরশক্তি থেকে সবচেয়ে উপযোগী উৎস। ভৌগোলিক অবস্থানের কারণে ভারত একটি ক্রান্তীয় বা ট্রপিক্যাল অঞ্চলের দেশ, যেখানে বছরে 300 দিনের বেশি সময় তীব্র সূর্যালোক পাওয়া যায়। অর্থনৈতিক এবং পরিবেশগত লাভ, সৌরশক্তি একটি সম্পূর্ণ দূষণমুক্ত এবং অফুরন্ত শক্তির উৎস। এটি ব্যবহারের মাধ্যমে ভারত একদিন যেমন তার ক্রমবর্ধমান বৈদ্যুতিক চাহিদা মেটাতে পারছে, ঠিক তেমনি বিদেশ থেকে দামি খনিজ তেল আমদানি খরচ কমিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করতে পারছে। ভবিষ্যতের লক্ষ্য হচ্ছে বর্তমান ভারতের জাতীয় সৌর মিশন বা আন্তর্জাতিক সৌরজোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মতো যেটা একটু আগে আমি বললাম, এর মতো বড় বড় উদ্যোগের মাধ্যমে সৌরশক্তি উৎপাদন বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার ডি, সান বা সূর্য। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে দেখো, দ্য সান অফ ট্র্যাঙ্কুয়ালিটি দ্য সি অফ ট্র্যাঙ্কুয়ালিটি ইজ অন দ্য সি অফ ট্র্যাঙ্কুয়ালিটি অবস্থিত। অপশন নাম্বার এ বলেছে মার্স বা মঙ্গলে, অপশন নাম্বার বি হচ্ছে মুন বা চাঁদে, অপশন নাম্বার সি হচ্ছে ভেনাস বা শুক্রে, অপশন নাম্বার ডি হচ্ছে মার্কারি বা বুধে। সি অফ ট্রাঙ্কুইলিটি হচ্ছে চাঁদে অবস্থিত, এবং সি অফ ট্রাঙ্কুইলিটি বা প্রশান্তির সাগর, প্রশান্ত সাগর নয় কিন্তু প্রশান্তির সাগর, আসলে একটি তরল পানির সাগর নয়, এটি চাঁদের বুকে অবস্থিত একটি বিশাল অন্ধকার নিচু সমতল ভূমি অঞ্চল। কোটি কোটি বছর আগে আগ্নেয়গিরির লাভা জমে এই অঞ্চলটি তৈরি হয়েছে। দূর থেকে দেখলে এটিকে সাগরের মতো দেখায় বলে প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছিলেন সি অফ ট্রাঙ্কুয়ালিটি। ঐতিহাসিক গুরুত্ব, মানব ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনাটি এখানে ঘটে 1969 সালে 20শে জুলাই মার্কিন মহাকাশযান অ্যাপোলো 11 এর লুনার মডিউলটি চাঁদের এই সি অফ ট্র্যাঙ্কুয়ালিটি অঞ্চলে প্রথম অবতরণ করেছিলেন, এবং এখানে মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রেখেছিলেন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার বি, মুন বা চাঁদ হয়ে যাবে সঠিক উত্তর। কারণ হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট, কারণ কি এটা ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে যে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের বুকে ঠিক এই অঞ্চলেই পা রাখেন। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ক্যান বি প্রিভেন্টেড বাই দ্য ইনজেকশন অফ এ টক্সয়েড, নিচের কোন রোগটি টক্সয়েড ইনজেকশনের মাধ্যমে প্রতিরোধ করা যায়। অপশন নাম্বার এ হচ্ছে ডিপথেরিয়া, অপশন নাম্বার বি হচ্ছে হুপিং কফ, অপশন নাম্বার সি হচ্ছে পলিমাইলিটিস, আর অপশন নাম্বার ডি হচ্ছে মিসেলস বা হাম। তো যে ডিপথেরিয়া যে রোগটা, সেটা টক্সয়েড ইনজেকশনের মাধ্যমে কাটানো যায়। টক্সয়েড কি, টক্সয়েড হচ্ছে ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক উপায়ে নিষ্ক্রিয় করা ব্যাকটেরিয়ার এক ধরনের বিষ বা টক্সিন। এটি মানবদেহের কোনো ক্ষতি করতে পারে না, তবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সচল করে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। ডিপথেরিয়ার ক্ষেত্রে ভূমিকা কি, কিছু ব্যাকটেরিয়া যেমন ধরো কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, যা ডিপথেরিয়া রোগ ঘটায়, আর ক্লস্ট্রিডিয়াম টিটেনাস বা ধনুষ্টঙ্কার ঘটায়, সরাসরি শরীরের কোষে আক্রমণ করার চেয়ে ক্ষতিকর টক্সিন বা বিষ ছড়িয়ে মানুষের শরীরকে অসুস্থ করে তোলে। তাই ডিপথেরিয়ার টিকা তৈরিতে এই নিষ্ক্রিয় টক্সিন বা ডিপথেরিয়া টক্সয়েড ব্যবহার করা হয়ে থাকে, যা শরীরে নিরাপদে একটি রোগের বিরুদ্ধে লড়াই করতে শেখায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ডিপথেরিয়া, অপশন নাম্বার এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, আর কি বলেছে দেখো, হুপিং কাশি এটি প্রতিরোধের জন্য নিষ্ক্রিয় সম্পূর্ণ ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার অংশ বিশেষদের তৈরি টিকা, যে ব্যবহার করা হয়ে থাকে, কোনো টক্সয়েড নয়। আচ্ছা, পলিমাইলিটিস অর্থাৎ এটি পোলিও একটি ভাইরাসজনিত রোগ, এর প্রতিষেধক হিসেবে পোলিও টিকা বা ওপিভি বা আইপিভি দেওয়া হয়ে থাকে, যা জীবিত কিন্তু অত্যন্ত দুর্বল অথবা মৃত ভাইরাস ব্যবহার করা হয়ে থাকে। আর মিসেলস বা হাম হলো একটি ভাইরাসজনিত রোগ, এটি প্রতিরোধের জন্য এমএমআর টিকা ব্যবহার করা হয়ে থাকে, যা মূলত একটি জীবিত কিন্তু অত্যন্ত দুর্বল করা ভাইরাসযুক্ত ভ্যাকসিন। কোয়েশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখো, হোয়েন দ্য হোয়াইট লাইট ফলস অন এ রোজ flower, the flower appears red as it গোলাপ
ফুলের ওপর সাদা আলো পড়লে ফুলটিকে লাল দেখায় কারণ এটি অপশন নাম্বার এ বলেছে ট্রান্সমিটস অনলি রেড লাইট, এটি শুধুমাত্র লাল আলো সঞ্চারিত করে। অপশন নাম্বার বি বলেছে রিফ্লেক্ট অনলি রেড লাইট অ্যান্ড অ্যাবজর্ব দ্য রিমেইনিং ওয়ান্স, শুধুমাত্র লাল আলো প্রতিফলিত করে বাকিগুলোকে শোষণ করে নেয়। অপশন নাম্বার সি বলেছে অ্যাবজর্বস অনলি দ্য রেড লাইট অ্যান্ড রিফ্লেক্ট দ্য রিমেইনিং ওয়ান্স, শুধুমাত্র লাল আলো শোষণ করে কিন্তু বাকিগুলোকে প্রতিফলিত করে দেয়। অপশন নাম্বার ডি বলেছে অ্যাবজর্বস দ্য হোয়াইট লাইট, সাদা আলো শোষণ করে। তার কারণ আমরা একটু আগে একটা কোশ্চেন পড়লাম যেটা আর কি সবুজ টাইকে লাল আলোতে কীরকম দেখায়, এটা একই টাইপের প্রশ্ন। এক্ষেত্রে কী হবে, রিফ্লেক্ট অনলি দ্য রেড লাইট, কারণ হচ্ছে গোলাপ শুধুমাত্র লাল আলো প্রতিফলিত করে এবং বাকি যে 7টি আলোর যে বাকি সাদা আলো ভেঙে গেলে যে 7টি আলো তৈরি হয় সেই 7টি আলোর মধ্যে লাল আলোটিকে শুধুমাত্র প্রতিফলিত করে এবং বাকি যে 6টি আলো আছে সেটাকে কী করে শোষণ করে নেয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, যে রিফ্লেক্ট অনলি দ্য রেড লাইট অ্যান্ড অ্যাবজর্ব দ্য রিমেনিং ওয়ান্স। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। সাদা আলোর উপাদান সূর্য, যে কোনো উৎসের সাদা আলো মূলত 7টি রঙের আলোর একটি মিশ্রণ, যা আমাদের সংক্ষেপে বেনিয়া সহকালো বা ভিপজিওর হিসেবে চিনি। বেগুনি, নীল, আকাশে সবুজ, হলুদ, কমলা, লাল। রং দেখার মূল কারণ হচ্ছে কোনো বস্তুর নিজস্ব কোনো রং থাকে না, বস্তুটির ওপর আলো পড়লে সেই রঙটি প্রতিফলিত হয়, সেটি আমাদের চোখে ফিরিয়ে দেয়, বস্তুটি সেই রঙকেই দেখিয়ে দেয়। আর গোলাপের ক্ষেত্রে সাদা আলো যখন লাল গোলাপের ওপর পড়ে তখন গোলাপের পাপড়ির বিশেষ রঞ্জক পদার্থ পিগমেন্ট লাল আলো বাদে বাকি সমস্ত রঙকে শোষণ করে নেয় এবং এটি শুধুমাত্র লাল আলোটিকে প্রতিফলিত করে এবং চোখে পাঠায়। এই কারণেই আমাদের চোখ আর কি গোলাপ ফুলটিকে লাল রঙে দেখতে পায়। আচ্ছা, অন্যান্য বিকল্পগুলো নয় কেন সেটা একটু দেখে নেবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 25 কি বলেছে দেখো, দ্য আলটিমেট সোর্স অফ বায়োমাস এনার্জি ইজ, বায়োমাস শক্তির চরম উৎস হলো অপশন নাম্বার এ বলেছে দ্য সান বা সূর্য, অপশন নাম্বার বি বলেছে দ্য লাইফ এনার্জি পেকুলিয়ার টু বায়োমাস, বায়োমাসের নিজস্ব জীবন শক্তি। অপশন নাম্বার সি বলেছে দ্য মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ইন দ্য বায়োমাস, বায়োমাসে অণুজীবীর কার্যকলাপ। অপশন নাম্বার ডি বলেছে দ্য কেমিক্যাল এনার্জি স্টোরড ইন দ্য বায়োমাস, বায়োমাসে সঞ্চিত রাসায়নিক শক্তি। তো আমরা জানি যে বায়োমাসের যে উৎস, বায়োমাসের যে এনার্জি, যে আমাদের শক্তিটা থাকে তার উৎস কি, তার চরম উৎস হচ্ছে সূর্য, অর্থাৎ আমাদের যে সূর্য সেটাই আর কি আমাদের জীবজগৎকে বাঁচিয়ে রেখেছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে দ্য সান, অপশন নাম্বার এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কি বলেছে দেখো, বায়োমাস শক্তি হলো হলো উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে প্রাপ্ত যে কোনো ধরনের জৈব পদার্থ, কাঠ, শুকনো পাতা, ফসলের বর্জ্য, গোবর শক্তি ইত্যাদি, যা আমরা শক্তি বা জ্বালানি পেয়ে থাকি। শক্তির রূপান্তর হচ্ছে সবুজ উদ্ভিদ সহ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, সাধারণত সূর্য থেকে আলো এবং শক্তি গ্রহণ করে এবং নিজেদের খাদ্য দেহে রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখে। পরবর্তীকালে শাকাহারী বা অন্যান্য প্রাণীরা এই উদ্ভিদগুলো খেয়ে সেই শক্তি আমাদের দেহে সঞ্চয় রাখে। সিদ্ধান্ত কি বলেছে, যেহেতু বায়োমাসের ভেতরে সমস্ত শক্তির গোড়াপত্তন ঘটে উদ্ভিদের সৌরশক্তি ধারণ করার মাধ্যমে, তাই সব ধরনের বায়োমাস শক্তির চরম এবং আদি বা মূল উৎস হলো সূর্য। অন্যান্য বিকল্পগুলো কেন নয় একটু দেখে নেবে এটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 26 বলেছে দ্য টিবি ব্যাকটেরিয়া অ্যাটাক দ্য বোন অফ এ পেশেন্ট অ্যান্ড দ্য ড্যামেজ দ্য বোন ম্যারো, হোয়াট উড বি দ্য মেন প্রবলেম ইন দ্য পেশেন্ট বায়োসিস্টেম। যদি টিবি ব্যাকটেরিয়া কোনো রোগীর হাড়ে আক্রমণ করে এবং অস্থিমজ্জা বা বোন ম্যারোকে ক্ষতিগ্রস্ত করে, তবে রোগীর জৈবতন্ত্রের প্রধান সমস্যা কী হবে। অপশন নাম্বার এ বলেছে মেটাবলিজম অফ ক্যালসিয়ামের বিপাক। অপশন নাম্বার বি বলেছে প্রোডাকশন অফ আরবিসি, লোহিত রক্তকণিকা উৎপাদন বন্ধ হয়ে যাবে। অপশন নাম্বার সি বলেছে প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়ে যাবে। অপশন নাম্বার ডি বলেছে কন্ট্রোল দ্য মাসেলস অ্যাসোসিয়েটেড উইথ দ্য বোন, হাড়ের সঙ্গে যুক্ত মাংসপেশি নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা হবে। তো দেখো কি বলেছে যে আমাদের যে হাড়ের ভেতরে যে অস্থিমজ্জা আছে সেই অস্থিমজ্জার কাজ কি, অস্থিমজ্জার কাজ হচ্ছে বোন ম্যারোর কাজ হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকা কী করে, উৎপন্ন করে। তো লোহিত রক্তকণিকা যদি অস্থিমজ্জায় যদি না থাকে তাহলে লোহিত রক্তকণিকা উৎপাদন করবে কে, উৎপাদন তো করতে পারবে না। তো সেটাই লেখা আছে দেখো, অস্থিমজ্জা বা বোন ম্যারো হলো আমাদের শরীরের বড় হাড়গুলির ভেতরে থাকা একটি স্পঞ্জের মতো নরম টিস্যু। মানবদেহে এর প্রধান এবং অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো হেমাটোপোয়েসিস বা রক্তকণিকা তৈরি করা। আমাদের শরীরের সমস্ত লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা বা প্লেটলেট এবং অস্থিমজ্জা ভেতরেই উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, যক্ষার প্রভাব কী হয়ে থাকে, যক্ষা বা টিবি ব্যাকটেরিয়া যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ফুসফুস ছাড়াও হাড়ের ভেতরে আক্রমণ করতে পারে, যাকে বোন টিবি বলা হয়ে থাকে। এবং এই ব্যাকটেরিয়া যখন হাড়ের ভেতরে অস্থিমজ্জা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করে তখন শরীর নতুন করে রক্তকণিকা তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে।
এর ফলে শরীরে লোহিত রক্তকণিকা উৎপাদন মারাত্মকভাবে কমে যায় এবং যা রোগীকে তীব্র রক্তাল্পতা বা সিভিয়ার অ্যানিমিয়ার দিকে ঠেলে যায়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, লোহিত রক্তকণিকার উৎপাদন বা প্রোডাকশন অফ আরবিসি। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলেছে দেখো, দ্য কুলার পার্ট অফ দ্য সান এমিটিং উইক রেড লাইট ইজ কল্ড, সূর্যের শীতল অংশ যা দুর্বল আলো বিকিরণ করে তাকে বলা হয়। অপশন নাম্বার এ বলেছে ফটোস্ফিয়ার, অপশন নাম্বার বি বলেছে আয়নোস্ফিয়ার, অপশন নাম্বার সি বলেছে ক্রোমোস্ফিয়ার, অপশন নাম্বার ডি হচ্ছে করোনা। তাহলে সূর্যের যে তুলনামূলক ঠান্ডা অংশ, যেখানে আর কি সূর্যের আলো যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কম থাকে, ঠিক আছে, তাহলে এইটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ক্রোমোস্ফিয়ার। অপশন নাম্বার সি হয়ে যাবে এক্ষেত্রে, ক্রোমোস্ফিয়ার হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কি বলেছে দেখো, ক্রোমোস্ফিয়ার বা বর্ণমণ্ডল শব্দের আক্ষরিক অর্থ হলো বর্ণমণ্ডল। ক্রোমোস্ফিয়ারের অর্থ এটি সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ বা ফটোস্ফিয়ারের ঠিক ওপরে অবস্থিত সৌরমণ্ডলের একটি স্তর। লাল আলোর উৎস হচ্ছে যে এই স্তরের ঘনত্ব নিচের ফটোস্ফিয়ারের তুলনায় অনেক কম হয়ে থাকে এবং তাপমাত্রা প্রায় 4000 থেকে 25,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তাই সূর্যের অভ্যন্তরের করোনার তাপমাত্রার তুলনায় অনেক কম এবং এর বিশেষ ভৌত অবস্থার কারণে এখান থেকে সাধারণত হাইড্রোজেনের হালকা লাল বর্ণালী রেখা বিকিরণ করে, যার ফলে এটি দুর্বল বা হালকা আর লাল আলো ছড়ায়। কখন দেখা যায়? সূর্যের মূল পৃষ্ঠ তীব্র আলোর কারণে সাধারণত এই লাল আলো ঢাকা পড়ে যায়। তাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণে অর্থাৎ টোটাল সোলার ইক্লিপসের সময় যখন চাঁদ সূর্যের মূল অংশকে পুরোপুরি ঢেকে যায়, তখন সূর্যের চারধারে একটি চমৎকার হালকা লাল রঙের বলয় বা রিং দেখা যায়, যেটা ক্রোমোস্ফিয়ার। যেটাকে কি দেখা যায়? ক্রোমোস্ফিয়ারটা দেখা যায়, ঠিক আছে, এবং যেটাকে বলা যায় কি? যেটাকে বলা যায় থাকে সোলার রিং বা ডায়মন্ড রিং, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে ক্রোমোস্ফিয়ার। কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে দেখো, দ্য স্মল প্ল্যানেট লাইক অবজেক্ট ফ্লোটিং বিটুইন দ্য মার্স অ্যান্ড দ্য জুপিটার আর কল্ড, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে ভাসমান ছোট ছোট গ্রহের মতো বস্তুগুলিকে কি বলা হয়? দেখো অপশন নাম্বার এ বলেছে অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু, অপশন নাম্বার বি হচ্ছে কমেটস বা ধূমকেতু, অপশন নাম্বার সি হচ্ছে স্যাটেলাইট বা উপগ্রহ, অপশন নাম্বার ডি হচ্ছে মেটেরয়েডস বা উল্কাপিণ্ড। তাহলে আমরা জানি যে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে যে ছোট 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 পাথরের মতো টুকরোগুলো ভেসে বেড়াচ্ছে, সেটাকে কি বলা হয় থাকে? গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড বলা থাকে, এবং পুরো অংশটাকে কি বলা হয় থাকে? গ্রহাণুপুঞ্জ। একত্রে বলা হয় থাকে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রয়েড বেল্ট বলা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশন নাম্বার এ, অ্যাস্ট্রয়েড হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, গ্রহাণু কি বলেছে? গ্রহাণু হলো পাথর এবং ধাতু দিয়ে তৈরি এক ধরনের ছোট অনিয়মিত আকারের মহাজাগতিক বস্তু। এগুলো অনেক সময় ক্ষুদ্র গ্রহ বা প্ল্যানেটয়েড বলা হয়ে থাকে। প্রায় 460 কোটি বছর আগে আমাদের সৌরজগৎ তৈরির সময়কার অবশিষ্ট অংশ হিসাবে এগুলি তৈরি হয়েছিল। অবস্থান কি? অবস্থান হচ্ছে যে অ্যাস্ট্রয়েড বেল্ট, সৌরজগতের মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী অঞ্চলে বিশাল শূন্যস্থান রয়েছে। এই অঞ্চলে কোটি কোটি গ্রহাণু এই নির্দিষ্ট রিং আকারে সূর্যকে প্রদক্ষিণ করছে। এই অঞ্চলটি জ্যোতির্বিজ্ঞানের ভাষায় গ্রহাণু বেল্ট বা অ্যাস্ট্রয়েড বেল্ট বলা হয়ে থাকে। এখানে দেখতে এগুলো গ্রহের মতো গোল এবং আকৃতি সম্পন্ন হলেও আসলে গ্রহ হওয়ার মতো পর্যাপ্ত ভর, আকার এবং বায়ুমণ্ডলে এদের কোনোটিই নেই। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, it is easier to roll a stone up a sloping road than to lift it vertically upward because কি হবে দেখো, কি বাংলায় বলি, কোনো পাথরকে খাড়াভাবে উপর দিকে তোলার চেয়ে ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে নিয়ে যাওয়া সহজ কেন? অপশন নাম্বার এ বলেছে, তার মানে একটি পাথরকে যখন আমি সোজাভাবে যদি তুলি, তার বদলে তুলে নিয়ে যাওয়ার থেকে গড়িয়ে নিয়ে যাওয়াটা সুবিধা কেন, সেটাই বলছি। অপশন নাম্বার এ বলেছে ওয়ার্ক ডান ইজ রোলিং ইজ মোর দ্যান দ্যাট লিফটিং, অর্থাৎ গড়ানোর ক্ষেত্রে কৃতকার্য তোলার চেয়ে বেশি হয়ে থাকে। ওয়ার্ক ডান ইজ রোলিং ইজ লেস দ্যান দ্য লিফটিং, গড়ানোর চেয়ে কৃতকার্য তোলার চেয়ে কম হয়ে থাকে, গড়ানোর ক্ষেত্রে কৃতকার্য তোলার চেয়ে কম হয়ে থাকে। দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ লেস ইন রোলিং, গড়ানোর ক্ষেত্রে কাজ করার হার কম হয়ে থাকে। অপশন নাম্বার ডি বলেছে নান অফ দিস রিজন, অর্থাৎ এগুলি কোনোটি নয়। তার মানে জানতে চাইছে যে একটি পাথরকে আমি যদি তুলে নিয়ে যাওয়াটা কষ্টকর, কিন্তু তাকে গড়িয়ে নিয়ে যাওয়া কষ্টকর, মানে তার থেকে কম কষ্টকর কেন? তার কারণ হচ্ছে আমাদের কম শক্তি খরচ হয়। কম শক্তি খরচ হচ্ছে মানে কি? মানে হচ্ছে আমাদের কম এনার্জি খরচ হচ্ছে, সেটা বলেছে যে কম বল প্রয়োগ। রাস্তা বা ঢালু তল মূলত একটি আনত তল বা ইনক্লাইন্ড প্লেনের হিসাবে কাজ করে থাকে, যা এক ধরনের সরল যন্ত্র। অভিকর্ষ বলের উপাংশ সূত্র অনুসারে জানি কি, কোনো বস্তুকে খাড়াভাবে যদি ওপর থেকে সম্পূর্ণ ওজনের বিরুদ্ধে বল প্রয়োগ করতে হয়, কিন্তু ঢালু রাস্তা দিয়ে গড়ানোর সময় ওজনের একটি ছোট অংশ বা উপাংশ বিরুদ্ধে বল প্রয়োগ করতে হবে।
আর পরীক্ষার প্রেক্ষাপট বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষা এবং সাধারণ বিজ্ঞানের প্রশ্নের ঢালু রাস্তা বা যান্ত্রিক সুবিধাকে সহজ ভাষায় এভাবে ব্যাখ্যা করা হয় যে খাড়াভাবে তোলার তুলনায় গড়ানোর ক্ষেত্রে কার্যকারী কৃতকার্য পরিশ্রম কম হয়। তাহলে স্বাভাবিক ব্যাপার, আমাদের পরিশ্রম কম হচ্ছে, পরিশ্রম মানে আমাদের কাজ কম করতে হচ্ছে, মানে কি কৃতকার্য কম হচ্ছে, তার মানে হচ্ছে গড়ানোর ক্ষেত্রে কৃতকার্য তোলার চেয়ে কম হয়ে থাকে। অপশন নাম্বার গড়ানোর ক্ষেত্রে কৃতকার্য তোলার চেয়ে কম হয়ে থাকে, অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো, হুইচ ক্যান বি ইউজড অ্যাজ এ কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যাজ ওয়েল অ্যাজ লুব্রিক্যান্ট, মানে নিচের কোন বিদ্যুতের পরিবাহী এবং লুব্রিক্যান্ট বা পিচ্ছিল কারক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। অপশন নাম্বার এ বলেছে গ্রাফাইট, অপশন নাম্বার বি হচ্ছে ডায়মন্ড বা হিরে, অপশন নাম্বার সি হচ্ছে সিলিকন, অপশন নাম্বার ডি হচ্ছে জার্মেনিয়াম। তো আমরা জানি যে পেন্সিলের নিবে যেটা থাকে, অর্থাৎ পেন্সিলের যে নিব সেটা হচ্ছে গ্রাফাইট, কার্বনের একটি রূপভেদ, সেটি কী করে, সেটি তড়িৎ পরিবহনেও সাহায্য করে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে থাকে। তাহলে বিদ্যুতের পরিবাহী গ্রাফাইটের একটি বিশেষ স্তরযুক্ত গঠন রয়েছে যেখানে প্রতিটি কার্বন পরমাণু অন্য 3টে পরমাণুর সঙ্গে যুক্ত থাকে এবং ফলে প্রতি পরমাণু একটি করে মুক্ত ইলেকট্রন থেকে যায়, যা খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে। এবং চমৎকার লুব্রিকেন্ট কারণ কি, গ্রাফাইট সমান্তরাল স্তরগুলি পরবর্তী এরকম যে পরপর স্তরগুলো থাকে, স্তরগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেই যেটা আর কি ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়ে থাকে, যেটি খুব দুর্বল হয়ে থাকে, যার ফলে কি হয়, একটি স্তর অপর স্তর থেকে খুব সহজে খসে চলে যায়, পিছলে যায়, যার ফলে এটা একটি পিচ্ছিল কারক পদার্থ রূপে কাজ করে থাকে এবং এটি শুষ্ক লুব্রিক্যান্ট বা পিচ্ছিল কারক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাই জন্য এটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, গ্রাফাইট। কোশ্চেন নাম্বার 31 কি বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ হার্মাফ্রোডাইট বা উভলিঙ্গ, অর্থাৎ নিচের কোনটি উভলিঙ্গ সেটা জানতে চেয়েছে। অপশন নাম্বার এ বলেছে হুকওয়ার্ম বা আকশিকৃমি, অপশন নাম্বার বি বলেছে আর্থওয়ার্ম বা কেঁচো, অপশন নাম্বার সি বলেছে মসকিউটো বা মশা, অপশন নাম্বার ডি বলেছে বেকবাগ। তো কোনটা হবে সঠিক উত্তর দেখো। তো তোমার উভলিঙ্গ মানে কি, উভলিঙ্গ মানে হচ্ছে যে সকল প্রাণীর একই দেহে পুরুষ এবং স্ত্রী জনন যে তন্ত্র আর কি সেটা উপস্থিত আছে, তাদেরকে বলা হচ্ছে উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল প্রাণী বলা হয়ে থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে কেঁচোর শারীরিক গঠন, যেমন হচ্ছে প্রতিটি কেঁচোর শরীরে একই সঙ্গে শুক্রাশয় অর্থাৎ পুরুষাঙ্গ এবং ডিম্বাশয় একই সঙ্গে দুটি থাকে। প্রজননের সময় দুটি কেঁচো মিলিত হয়ে একে অপরের সাথে শুক্রাণু বিনিময় করে, অর্থাৎ প্রতিটি কেঁচোই অন্যটির ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। ঠিক আছে, তার ফলে কী হয়ে থাকে, তার ফলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আর্থওয়ার্ম বা কেঁচো। অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 32 কি বলেছে, কালাজ্বর ইজ ট্রান্সমিটেড বাই দ্য, কালাজ্বর কার মাধ্যমে ছড়ায়। অপশন নাম্বার এ বলেছে স্যান্ডফ্লাই বা বালিমাঝি, অপশন নাম্বার বি বলেছে টিক্স অপশন বা পোকা, অপশন নাম্বার বি বলেছে সি বলেছে ফ্রেশ ওয়াটার মলিউসেস বা মিঠা জলের শামুক জাতীয় প্রাণী, অপশন নাম্বার ডি বলেছে হাউস ফ্লাই বা সাধারণ মাছি। তা কালাজ্বর যেটা আর কি সেটা ছড়ায় হচ্ছে স্যান্ডফ্লাই বা বালুমাছির দ্বারা এবং এটা হচ্ছে পতঙ্গবাহক, যার হচ্ছে তোমার কালাজ্বর যার আর কি প্রোটোজোয়া বা আদ্য প্রাণীটার নাম হচ্ছে লেসম্যানিয়া ডোনোভানি এবং এটি হচ্ছে সংক্রামক পদ্ধতি, হচ্ছে এটি পরজীবীটি সাধারণত সংক্রামক স্ত্রী ফ্লোবোটোমিন বালিমাছির মাধ্যমে কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। ঠিক আছে, এবং ভারতীয় উপমহাদেশে প্রধানত এই মাছিটি দেখা যায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, বালুমাছি বা স্যান্ডফ্লাই, এক্ষেত্রে অপশন নাম্বার এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 33 কি বলেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ এ ব্রাঞ্চ অফ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কার একটি শাখা। অপশন নাম্বার এ হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, অপশন নাম্বার বি বলেছে বায়োলজি বা জীববিজ্ঞান, অপশন নাম্বার সি বলেছে ইলেকট্রনিক্স, অপশন নাম্বার ডি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে মূলত বায়োলজির একটা পার্ট এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজটা কি দেখো খুব ভালোভাবে বলেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যাতে জিনগত পরিবর্তন বা রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তিকে বলা হয়ে থাকে। এটি হলো জীব প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের জিনের সরাসরি পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। জীববিদ্যার ভিত্তি যেহেতু একটি সরাসরি জীবন্ত অবয়ব বা তোমার কোষীয় গঠন বা ডিএনএ বা আরএনএর বংশগতি নিয়ে কাজ করে, এটি আধুনিক জীববিজ্ঞানের বিশেষ একটি উন্নত বিশেষায়িত শাখা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, এক্ষেত্রে হয়ে যাবে বায়োলজি বা জীববিজ্ঞানের একটি শাখা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব ব্যবহৃত হয় তোমার জেনেটিক্যালি মডিফাইড যে ক্রপগুলো, অর্থাৎ তোমার উচ্চ ফলনশীল বিভিন্ন শস্যের যে দানা,
যেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকে তার মধ্যে আর কি ডিএনএতে তার মধ্যে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেটা আর কি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 34 কি বলেছে দেখো, ভেন্টিলেটার্স আর প্রোভাইডেড ক্লোজ টু দ্য সিলিং অফ দ্য রুম বিকজ দে, ঘরের সিলিংয়ের কাছাকাছি ভেন্টিলেটার রাখা হয় কারণ অপশন নাম্বার এ হচ্ছে কুল দ্য রুম, ঘরকে ঠান্ডা করে। অপশন নাম্বার বি বলেছে টেক আউট দ্য এক্সল্ট ওয়ার্ম এয়ার দ্যাট রাইজেস আপ, অর্থাৎ উপরে উঠে যাওয়া নির্গত উষ্ণ বাতাস বের করে দেয়। অপশন নাম্বার সি বলেছে প্রোভাইড ক্রস ভেন্টিলেশন, আড়াআড়ি বায়ু চলাচল প্রদান করে। অপশন নাম্বার ডি বলেছে প্রোভাইড লাইট ইন দ্য রুম, আলো ঘরে আলো প্রদান করে। তো ভেন্টিলেটার যেটা আগে খুব ব্যবহার হতো, এখন বর্তমানে এর ব্যবহার অনেক কমে গেছে। এটা হচ্ছে ওপরে উঠে যাওয়া যে গরম বাতাস, সেই গরম বাতাসকে বার করে দিতে সাহায্য করে। তাহলে দেখো এখানে কি বলেছে, পরিচালন স্রোত বা কনভেকশন কারেন্ট, ঘরের বাতাস উষ্ণ হলে মানুষ শ্বাস প্রশ্বাস, রান্না এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির কারণে তা সরাসরি তোমার হালকা হয়ে ঘরের ওপরে উঠে যায়। গরম বাতাস নিষ্কাশন, সিলিংয়ের কাছাকাছি ভেন্টিলেটর থাকলে এই হালকা গরম বাতাস সহজেই ঘর থেকে বাইরে বের হয়ে যেতে পারে এবং এর ফলে ঘরে একটি স্বাভাবিক বায়ুপ্রবাহ তৈরি হয় যা নিচে থাকা দরজা জানলা দিয়ে ঠান্ডা ও ভারী বাতাসকে ভেতরে আসতে সাহায্য করে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন নাম্বার বি, যে উপরে উঠে যাওয়া নির্গত উষ্ণ বাতাস বের করে দেয়। কোশ্চেন নাম্বার 35 কি বলেছে দেখো, দ্য প্রসেস নট কনসার্নড উইথ দ্য ট্রান্সফার অফ হিট ইজ, তাপ সঞ্চালনের কোন সম্পর্কিত নয়, তাপ সঞ্চালনের সাথে কোনটি সম্পর্কিত নয় সেটা জানতে চেয়েছে। এমন প্রক্রিয়াটি হলো, অপশন নাম্বার এ বলেছে কন্ডাকশন বা পরিবহন, অপশন নাম্বার বি বলেছে রিফ্লেকশন বা প্রতিফলন, অপশন নাম্বার সি বলেছে রেডিয়েশন বা বিকিরণ, অপশন নাম্বার ডি বলেছে কনভেকশন বা পরিচলন। তাহলে তাপ পরিবহনের যে পদ্ধতি, তিনটে পদ্ধতি আছে, একটা হচ্ছে পরিচালন, একটা পরিবহন, একটা বিকিরণ। তাহলে তিনটেই হচ্ছে তাপ পরিবহনের বিভিন্ন পদ্ধতি এবং এটির মধ্যে প্রতিফলন যেটা, সেটা হচ্ছে তাপের ক্ষেত্রে হয় না, তাই জন্য প্রতিফলন হচ্ছে তরঙ্গের ক্ষেত্রে হয়ে থাকে। প্রতিফলন হচ্ছে তরঙ্গের ঘটনা বলি, যেরকম আলো, শব্দ, অন্যান্য তরঙ্গের ক্ষেত্রে বাধা পেয়ে যখন ফিরে আসে তখনই হচ্ছে সেটাকে বলা হয় থাকে প্রতিফলন, ঠিক আছে। এবং তাপ সঞ্চালনের তিনটে পদ্ধতি আছে, যেটা হচ্ছে পরিবহন, পরিচালন, বিকিরণ, এবং তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার মূল প্রাকৃতিক উপায় হচ্ছে এটি। যেহেতু প্রতিফলন এই তালিকার অন্তর্ভুক্ত নয়, তাই এটি সঠিক উত্তর নয় এবং সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কোনটা, প্রতিফলন বা রিফ্লেকশন, অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 36 কি বলেছে দেখো, অ্যান অ্যানিমোমিটার ইজ ইউজড ফর মেজারিং, অ্যানিমোমিটার কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? অপশন নাম্বার এ বলেছে দ্য ভেলোসিটি অফ উইন্ড, বাতাসের গতিবেগ, অপশন নাম্বার বি বলেছে দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ, অপশন নাম্বার সি বলেছে দ্য হিউমিডিটি, আর্দ্রতা, অপশন নাম্বার ডি বলেছে দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচার ফর এ গিভেন পিরিয়ড, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। তো অ্যানিমোমিটার যেটা আর কি, সেটা হচ্ছে বাতাসের গতিবেগ পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে এবং এটি প্রধান কাজ হচ্ছে দেখো, এটি বাতাসের আবহাওয়া সংক্রান্ত যন্ত্র যা মূলত বাতাসের গতিবেগ এবং গতিপথ পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কার্যপ্রণালী হচ্ছে যে এর সাধারণ গঠনে কয়েকটি বাটি বা কাপ থাকে যা বাতাসের ধাক্কায় ঘুরতে থাকে এবং এই কাপগুলি খুব দ্রুত ঘুরছে, যা হিসাব করে বাতাসের গতি নির্ণয় করা যায়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে বাতাসের গতিবেগ বা দ্য ভেলোসিটি অফ উইন্ড, অপশন নাম্বার এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 37 কি বলেছে দেখো, এ ব্যাট ইজ, বাদুর হলো একটি, অপশন নাম্বার এ বলেছে এ রেপটাইল বা সরীসৃপ, অপশন নাম্বার বি বলেছে এ ম্যামলস বা স্তন্যপায়ী, অপশন নাম্বার সি বলেছে অ্যান অ্যাম্ফিবিয়ান বা উভচর, অপশন নাম্বার ডি বলেছে অ্যান এভিয়ান বা পাখি বা খেচর। তাহলে আমরা জানি বাদুর হচ্ছে একটা হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণী এবং জীববিজ্ঞানের শ্রেণী বিভাগ অনুযায়ী আকাশে উঠতে পারলেও বাদুর একটি পাখি নয়, এটা হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত। স্তন্যপায়ী বৈশিষ্ট্য রয়েছে, স্তন্যপায়ী প্রাণীদের সব প্রধান বৈশিষ্ট্য বাদুড়ের মধ্যে বিদ্যমান, এরা উষ্ণ শোণিত বা ওয়ার্ম ব্লাডেড প্রাণী, এদের গায়ে লোম থাকে, এরা ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা প্রসব করে এবং বাচ্চাদের বুকের দুধ খাইয়ে বড় করে। এরা পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা সক্রিয়ভাবে আকাশে উঠতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি দ্য ম্যামলস হয়ে যাবে, এ ম্যামলস হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 38 কি বলেছে দেখো, দ্য রিজন ফর ফিলিং হট অ্যান্ড স্টিকি ইন দ্য রেনি সিজন ইজ দ্য, বর্ষাকালে গরম এবং আঠালো অনুভূতি হওয়ার কারণ হলো, অপশন নাম্বার এ বলেছে যে লো অ্যাবসলিউট হিউমিডিটি ইজ ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কম পরম আর্দ্রতা, অপশন নাম্বার বি বলেছে হাই রিলেটিভ হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে উচ্চ আপেক্ষিক আর্দ্রতা, অপশন নাম্বার সি বলেছে হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে আর্দ্রতা, অপশন নাম্বার ডি বলেছে বায়ুমণ্ডলে কম আপেক্ষিক আর্দ্রতা বা লো রিলেটিভ হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার। তাহলে বর্ষাকালে যে একটা চিটা
আঠালো বা আঠালো ভাব থাকে কেন, তার কারণ হচ্ছে সবসময় আর্দ্রতাটা বেশি থাকে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? দেখো কি বলেছে, বাষ্পীভবনে বাধা উচ্চ আপেক্ষিক আর্দ্রতা অর্থ হলো সেই নির্দিষ্ট তাপমাত্রায় বাতাস যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে তার একটি বিশাল অংশ ইতিমধ্যেই বাতাসে উপস্থিত রয়েছে। এবং আঠালো অনুভূতির কারণ হচ্ছে শরীরে ঠান্ডা করার জন্য আমাদের ত্বক থেকে ঘাম নির্গত হয়, কিন্তু বর্ষাকালে বাতাসে ইতিমধ্যেই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকায় এই ঘাম সহজে বাষ্পীভূত হতে পারে না। এর ফলে কি হয়, ফলে ঘাম ত্বকের উপরেই জমা হয় এবং শরীরের যে অস্বাভাবিক আঠালো এবং গরম অনুভূতি তৈরি করে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? যে বায়ুমণ্ডলে উচ্চ আপেক্ষিক আর্দ্রতা, অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 39 কি বলেছে দেখো, ক্লোরোফিল কন্টেইনিং ইউনিসেলুলার প্ল্যান্ট আর কল্ড, ক্লোরোফিল যুক্ত এককোষী উদ্ভিদকে বলা হয়। অপশন নাম্বার এ হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক, অপশন নাম্বার বি হচ্ছে অ্যালগি বা শৈবাল, অপশন নাম্বার সি হচ্ছে উইডস বা আগাছা, অপশন নাম্বার ডি বলেছে ব্যাকটেরিয়া। তাহলে ক্লোরোফিল যুক্ত এককোষী যে উদ্ভিদ সেটাকে বলা হয়ে থাকে তোমার অ্যালগি বা শৈবাল, অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কি বলেছে দেখো, উদ্ভিদ সদৃশ্য জীব শৈবাল বা অ্যালগি হলো সালোক সংশ্লেষে জীব যাদের কোষে ক্লোরোফিল থাকে। এর সাহায্যে তারা উদ্ভিদের মতো নিজেদের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এককোষী উদাহরণ যদিও অনেক শৈবাল বহুকোষী হয়ে থাকে, যেরকম ধরো সামুদ্রিক শৈবাল, তবে এই দলে প্রচুর পরিমাণে এককোষী বা সিঙ্গেল সেল প্রজাতিও রয়েছে, যেমন হচ্ছে তোমার ক্লামাইডোমোনাস, ক্লোরেল্লা। প্রচলিত সাধারণ বিজ্ঞানের পরীক্ষার ক্ষেত্রে ক্লোরোফিলযুক্ত এককোষী উদ্ভিদ বলতে শৈবালকে নির্দেশ করা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অ্যালগি বা শৈবাল, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 40 কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়ালিটিজ অফ দ্য ডায়মন্ড ইজ এক্সপ্রেসড ইন টার্ম অফ ক্যারেট, হীরের নিচের কোন গুণটি ক্যারেট এককে প্রকাশ করা হয়? অপশন নাম্বার এ হচ্ছে ভলিউম বা আয়তন, অপশন নাম্বার বি হচ্ছে ওয়েট বা ওজন, অপশন নাম্বার সি হচ্ছে কালার বা রং, অপশন নাম্বার ডি হচ্ছে লাস্টার বা উজ্জ্বলতা। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? ওয়েট বা ওজন। তো ওজন মাপার একক হচ্ছে রত্নবিজ্ঞান বা জিওমোলজিতে ক্যারেট হলো হিরে বা অন্যান্য মূল্যবান রত্নের ভর বা ওজন পরিমাপের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আদর্শ একক। এবং সঠিক পরিমাণ কি? এক মেট্রিক ক্যারেট একদম নিখুঁতভাবে 200 মিলিগ্রাম এর সমান হয়ে থাকে। এবং ফলে একটি হীরা যখন 1 ক্যারেট বা 2 ক্যারেট বলা হয় তখন সরাসরি পাথরটির ওজনকে নির্দেশ করে, যা এর আর্থিক মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। বিশেষ দ্রষ্টব্য, সোনার ক্ষেত্রে ব্যবহৃত ক্যারেটের অর্থ এটা গুলিয়ে ফেলবেন না। সোনার যদি তার বিশুদ্ধতা পরিমাপ করা হয়, হীরের ক্যারেট দিয়ে তার ওজনের খাঁটি ওজন পরিমাপ করা হয়ে থাকে। তাহলে ক্যারেটটাকে অ্যাকচুয়ালি ওজন বা ওয়েট মাপা হয়। অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 41 কি বলেছে দেখো, কুলিং ইন রেফ্রিজারেশন ইজ অ্যাক্টিভেটেড বাই, রেফ্রিজারেশনের শীতলীকরণ অর্জিত হয়। অপশন নাম্বার এ বলেছে দ্য কন্ট্যাক্ট উইথ কুলার মেটেরিয়াল, একটি শীতল পদার্থের সংস্পর্শের মাধ্যমে। অপশন নাম্বার বি বলেছে দ্য এভাপোরেশন অফ এ ভোলাটাইল লিকুইড, একটি উদ্বাহী তরলে বাষ্পীভবনের মাধ্যমে। অপশন নাম্বার সি বলেছে কনডেনসেশন অফ এ ভোলাটাইল লিকুইড, একটি উদ্বাহী তরলের ঘনীভবনের মাধ্যমে। অপশন নাম্বার ডি বলেছে কম্প্রেশন অ্যান্ড এক্সপ্যানশন অফ এ ভোলাটাইল লিকুইড, একটি উদ্বাহী তরলের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। তাহলে রেফ্রিজারেশন যেটা আর কি শীতলীকরণ, সেটা অর্জিত হয় কীভাবে? সেটা অর্জিত হয় একটি উদ্বাহী তরলের বাষ্পীভবনের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ কি বলেছে দেখো, বাষ্পীভবনের লিনতাপ, বাষ্পীভবন সর্বদা একটি শীতলীকরণ প্রক্রিয়া। কোনো তরল যখন গ্যাসে রূপান্তরিত হয় তখন তা চারপাশ থেকে তাপ শোষণ করে, এবং শীতলীকরণ যে পদ্ধতি, রেফ্রিজারেশনের ভেতরে থাকা ইভাপোরেশন কয়েলের মধ্যে দিয়ে একটি উদ্বাহী তরল বা হিমায়ন বা রেফ্রিজারেন্ট প্রবাহিত হয়। তখন তা বাষ্পীভূত তরল থেকে গ্যাসে রূপান্তরিত হতে শুরু করে, এবং এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ একটি ফ্রিজের ভেতরে বাতাস এবং দাবারের থেকে শোষণ করে নেয়, ফলে ভেতরের তাপমাত্রা কমে যায় এবং ঘরটি ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে যে উদ্বাহী তরলে বাষ্পীভবনের মাধ্যমে, অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আরও কি বলেছে দেখো, যে ডি নম্বরে যে বিকল্পটি আছে সেক্ষেত্রে বিশেষ নোটস বা যদিও কম্প্রেশন বা সংকোচন এবং এক্সপ্যানশন বা প্রসারণ সামগ্রিক রেফ্রিজারেশন সংগ্রহের অপরিহার্য অংশ, তবে ফ্রিজের ভেতরের চেম্বার সরাসরি তাপ শোষণ করে শীতলীকরণ অর্জন করার আসল কাজটি সম্পন্ন হয় কেবল বাষ্পীভবনের মাধ্যমে। ঠিক আছে, তার এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 42, অন্যান্য বিকল্পগুলো কেন ভুল সেটা একটু দেখে নেবে।
কোশ্চেন নাম্বার 42 কি বলেছে দেখো, এ সলিউশন অফ এ কমন সল্ট ইন ওয়াটার কন্টেন, জলে সাধারণ লবণ দ্রবণে থাকে, জলে সাধারণ লবণের দ্রবণে থাকে। অপশন নাম্বার এ বলেছে ন্যাচারাল অ্যাটম অফ ক্লোরিন অ্যান্ড সোডিয়াম, ক্লোরিন এবং সোডিয়ামের প্রাকৃতিক অণু। অপশন নাম্বার বি বলেছে পজিটিভ আয়ন অফ সোডিয়াম এবং নেগেটিভ আয়ন অফ ক্লোরিন, পজিটিভ সোডিয়ামের ধনাত্মক আয়ন এবং ক্লোরিনের ঋণাত্মক আয়ন। অপশন নাম্বার সি বলেছে নেগেটিভ আয়ন অফ সোডিয়াম এবং পজিটিভ আয়ন অফ ক্লোরিন, সোডিয়ামের ঋণাত্মক আয়ন এবং ক্লোরিনের ধনাত্মক আয়ন। অপশন নাম্বার ডি বলেছে মলিকুল অফ সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের অণু। আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ যখনই জলে দ্রবীভূত হয় তখন ভেঙে গিয়ে দুটো আয়ন তৈরি করে, একটা হচ্ছে Na+, একটা হচ্ছে Cl-। দেখো লেখা আছে যেটা সোডিয়াম Na+ এবং হচ্ছে Cl-। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে, এক্ষেত্রে সাধারণ লবণ আর কি সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিত এবং তড়িৎজয়ী যৌগ, এবং লবণ যখন জলে দ্রবীভূত হয় তখন জলের তীব্র পোলার অণুগুলি সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুকে একে অপরের থেকে আলাদা করে ফেলে। এর ফলে সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণ ভেঙে গিয়ে উপাদান আয়নগুলি পরিণত হয় এবং ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরাইড আয়ন তৈরি করে। ঠিক আছে, এই মুক্ত আয়নগুলির উপস্থিতির কারণে নুন জল খুব ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে। অপশন নাম্বার এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম ধনাত্মক এবং ক্লোরিন ঋণাত্মক। অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 43 কি বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিজিজ পার্টেন্স টু আই এলিমেন্ট, অর্থাৎ নিচের কোন রোগটি চোখের অসুস্থতার সাথে সম্পর্কিত। কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিজিজ পার্টেন্স টু আই এলিমেন্ট, অর্থাৎ অপশন নাম্বার এ বলেছে নেফ্রাইটিস, অপশন নাম্বার বি বলেছে কনজাংটিভাইটিস, অপশন নাম্বার সি বলেছে ডিপথেরিয়া, আর অপশন নাম্বার ডি বলেছে করোনারি থ্রম্বোসিস। তাহলে চোখের সাথে সম্পর্কিত হচ্ছে কনজাংটিভাইটিস, এবং আক্রান্ত অঙ্গ হচ্ছে আমাদের চোখ ওটা বা পিং আই, যেটা আর কি পিঙ্ক আই, চোখ লাল হয়ে যায়, চোখের ভেতরটা লাল হয়ে যায় নামে পরিচিত, এবং চোখের কনজাংটিভার প্রদাহ বা সংক্রমণ হয়ে থাকে, এবং কনজাংটিভার হলো একটি পাতলা স্বচ্ছ পর্দা চোখের ভেতরের অংশ যে সাদা অংশকে ঢেকে রাখে। ঠিক আছে, লক্ষণ কি এই রোগ হলো চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি, চোখ দিয়ে জল পড়া, চোখের কোনা দিয়ে পিছুটি বা ময়লা জমার মতো লক্ষণ দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হওয়া চোখ ওঠা অত্যন্ত ছোঁয়াচে, মানে কি ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কনজাংটিভাইটিস, অপশন নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 44 কি বলেছে দেখো, এ ডোডো হলো একটি, অপশন নাম্বার এ বলেছে দ্য অ্যানিমাল ফাউন্ড ইন অস্ট্রেলিয়ায় পাওয়া একটি প্রাণী, অপশন নাম্বার বি বলেছে একটি টার্কির আকারের উড়ন্ত অক্ষম পক্ষী যা এখন বিলুপ্ত, অপশন নাম্বার সি বলেছে শুধুমাত্র উত্তর গোলার্ধে পাওয়া একটি উদ্ভিদের প্রজাতি, অপশন নাম্বার ডি বলেছে একটি বিষাক্ত জলসাপ। তাহলে ডোডো হচ্ছে এক ধরনের পাখি, যে পাখিটা বর্তমানে অবলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ একটি টার্কির আকারের উড়তে অক্ষম প্রাণী যা এখন বিলুপ্ত। প্রজাতির বিবরণ হচ্ছে ডোডো ছিল ভারত মহাসাগরের মরিশাস দ্বীপের একটি উড়তে অক্ষম প্রাণী, এবং এটি আকারে একটি বড় টার্কি মুরগির বা রাজহাঁসের মতো বড় ছিল, এবং এটি পায়রা বা ঘুঘু প্রজাতির সাথে সম্পর্কিত। বিলুপ্তির ইতিহাস হচ্ছে যে কোনো প্রাকৃতিক শিকারী বা প্রাণী না থাকায় মরিশাস দ্বীপে থাকার কারণে বিবর্তনের থাকায় ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সপ্তদশ শতাব্দীতে যখন মানুষের আগমন ঘটে তখন ওদের সাথে কুকুর, বিড়াল, ইঁদুরের মতো বহিরাগত প্রাণী দ্বীপে নিয়ে আসে, তখন এই নিরীহ প্রাণীটি ব্যাপকভাবে শিকার হতে থাকে এবং ওদের ডিম নষ্ট হয়ে যায়। 1600 খ্রিস্টাব্দের শেষের দিকে এই পাখিটি পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, এবং মানুষের অসচেতনতার কারণে বিলুপ্ত হওয়া প্রাণীদের মধ্যে ডোডো একটি অন্যতম প্রধান প্রতীক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 45 কি বলেছে দেখো, দ্য ইউনিট অফ এনার্জি প্রডিউসড ইন দ্য বডি ডিউ টু নিউট্রিশন ইজ, পুষ্টির কারণে শরীরে উৎপন্ন শক্তির একক হলো, অপশন নাম্বার এ হচ্ছে আর্গ, অপশন নাম্বার বি হচ্ছে ক্যালোরি, অপশন নাম্বার সি হচ্ছে জুল, আর অপশন নাম্বার ডি হচ্ছে ওয়াট। তাহলে আমরা জানি যে শক্তির যে আমাদের যে শক্তি, অর্থাৎ আমরা যে খাবার গ্রহণ করি, সেই খাবার গ্রহণ করার ফলে যে শরীরে শক্তি উৎপন্ন হয় তার একক হচ্ছে কি ক্যালোরি। তাই জন্য কি বলেছে দেখো, খাদ্য, ডায়েট এবং মানবদেহের বিপাক্রিয়া বা
পরিপ্রেক্ষিতে পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন থেকে আমাদের শরীরে যে শক্তি উৎপন্ন হয় তা পরিমাপের জন্য বিশ্বব্যাপী ক্যালোরি এককটি ব্যবহার করা হয়ে থাকে। শারীরবৃত্তীয় যে তোমার প্রেক্ষাপট, পদার্থবিদ্যার কাজ এবং যান্ত্রিক শক্তি পরিমাপের জন্য জুল বা আরেক ব্যবহার করা হলে মানবদেহে পুষ্টি এবং শক্তির চাহিদা খরচ হিসাবে আমরা সনাতনভাবে ক্যালোরি এককটি ব্যবহার করে থাকি। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার বি, ক্যালোরি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 46 কি বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ফিশ, নিচের কোনটি একটি মাছ? অপশন নাম্বার এ বলেছে সি হর্স, অপশন নাম্বার বি বলেছে ক্যাটল ফিশ, অপশন নাম্বার সি বলেছে জেলি ফিশ, আর অপশন নাম্বার ডি হচ্ছে স্টার ফিশ। ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখো তাহলে আমরা দেখে নিই প্রথম প্রাণীগুলো কী কী। প্রথমে হচ্ছে সি হর্স, যেটা আর কি সেটা কি সি হর্স হচ্ছে প্রকৃত মাছের বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে, এবং দেখতে সি হর্স, কিন্তু মাছ লেখা নেই, কিন্তু কোনো ফিশ লেখা নেই, কিন্তু তার নাম হচ্ছে সি হর্স। দেখতে ছোট ঘোড়ার মতো একটি সি হর্স, সমুদ্র ঘোড়া, যা প্রকৃত অস্থিময় মাছ আর কি, অর্থাৎ বনি ফিশ। এবং হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে অ্যাক্টিনোপ্যাটিজি শ্রেণীর অন্তর্ভুক্ত। শারীরবৃত্তীয় গঠন কি বলেছে দেখো, একটি খাঁটি মাছ বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সি হর্সের মধ্যে তার সবকটি বিদ্যমান, যেমন হচ্ছে ফুলকা বা গিলসের সাহায্যে শ্বাসকষ্ট চালায়, জলে ভেসে থাকার মতো পটকা বা সুইম ব্লাডার থাকে, মেরুদণ্ড থাকে, ঠিক আছে। আর অপশন নাম্বার বি বলেছে ক্যাটেল ফিশ। ক্যাটেল ফিশ হচ্ছে এটি কোনো ধরনের মাছ নয়, এটি নরম শরীরযুক্ত শামুক বা ঝিনুক জাতীয় প্রাণী, অর্থাৎ মোলাস্কা পর্বের অন্তর্গত, অক্টোপাস বা স্কুইডের সাথে সম্পর্কিত। জেলিফিশ হচ্ছে তোমার নিডারিয়া কাঁটাযুক্ত মেরুদণ্ডী প্রাণী এবং শরীরে জেলের মতো নরম তরল ছাতার মতো আকৃতির হয়ে থাকে এবং এদের কোনো মেরুদণ্ড বা ফুলকা থাকে না। স্টারফিশ কি? স্টারফিশ হচ্ছে একাইনোডার্মাটা পর্বের অন্তর্গত, অর্থাৎ কাঁটাযুক্ত প্রাণী হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার এ, সি হর্স হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 47 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ ইজ দ্যাট অফ দ্য ড্রট অ্যানিমালস, অর্থাৎ নিচের কোন গোষ্ঠীতে মালবাহী বা ভারবাহী প্রাণীদের? অপশন নাম্বার এ বলেছে কাউ, বাফেলো, ক্যাট, অপশন নাম্বার বি বলেছে ক্যাট, ডগ, মিউল, অপশন নাম্বার সি বলেছে বুল, এলিফ্যান্ট, মিউল অ্যান্ড ক্যামেল, অপশন নাম্বার ডি বলেছে ডিয়ার, অক্স এবং স্নেক। তাহলে হচ্ছে মালবাহী যেটা আর কি সেটা গোষ্ঠী কোনটা? অবশ্যই হচ্ছে অক্স বলছি, বুল, এলিফ্যান্ট, মিউল আর এবং ক্যামেল, এরা হচ্ছে মাল বহন করে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বুল, এলিফ্যান্ট, মিউল অ্যান্ড ক্যামেল। আচ্ছা কী বলেছে দেখো, মালবাহী বা ভরবাহী প্রাণীর সংজ্ঞা, যে সমস্ত গৃহপালিত প্রাণীকে মানুষ ভারী পরিশ্রমের কাজে করানোর জন্য প্রশিক্ষণ দেয় তাদের হচ্ছে ভারবাহী বা মালবাহী প্রাণী বা ড্রট অ্যানিমাল বা বিস্ট অফ বার্ডেন বলা হয়ে থাকে। যেমন হচ্ছে মালপত্র পিঠে বহন করে মালপত্র পিঠে বহন করে এবং চাষের জমি চাষ করে চাকাযুক্ত গাড়ি টেনে নিয়ে যায়। সঠিক গোষ্ঠী বিন্যাস হচ্ছে যে কি বলেছে দেখো, বলদ, যে ষাঁড়, যেটা জমি চাষ করতে এবং ভারী গরুর গাড়ি টানতে সাহায্য করে। হাতি হচ্ছে বন জঙ্গল থেকে ভারী কাঠের গুঁড়ি বহন করতে এবং স্থানান্তর করতে ব্যবহার করা হয়ে থাকে। খচ্চর হচ্ছে পাহাড় পর্বতের অসমতলে ভারী মালপত্র বহন করে শক্তি ব্যবহার করে। এবং উট হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে, শুষ্ক বালুকাময় অঞ্চলে ভারী মালপত্র বহন করতে প্রধান ভূমিকা গ্রহণ করে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, এ ব্রাঞ্চ অফ সায়েন্স ডিলিং উইথ স্টাডি অফ সেলস ইজ নোন অ্যাজ, বিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় থাকে। অপশন নাম্বার এ হচ্ছে ইকোলজি, অপশন নাম্বার বি হচ্ছে সাইটোলজি, অপশন নাম্বার সি হচ্ছে অ্যানাটমি, আর অপশন নাম্বার ডি হচ্ছে হিস্টোলজি। তো কোষ সংক্রান্ত যে বিদ্যা হচ্ছে সেল সংক্রান্ত যে বিদ্যা সেটা কি স্টাডি অফ সেল হচ্ছে সাইটোলজি, সি ফর সেল, সি ফর হচ্ছে সাইটোলজি। তো মূল সংজ্ঞা কি বলেছে দেখো, সাইটোলজি হলো জীববিজ্ঞানের একটি বিশেষ শাখা যেখানে মূলত কোষের গঠন, কার্যকারিতা, কোষীয় উপাদান বিভিন্ন বিস্তারিত আলোচনা গবেষণা করা হয়ে থাকে। আধুনিক নাম হচ্ছে যে বর্তমানে বিজ্ঞান চর্চার একে সাধারণত কোষ বিজ্ঞানের বা সেল বায়োলজি বলা হয়ে থাকে। আর ইকোলজি যেটা হচ্ছে সেটা হচ্ছে বাস্তুবিদ্যা, আর অ্যানাটমি হচ্ছে শরীর স্থান বা শরীর সংক্রান্ত বিদ্যা, আর হিস্টোলজি হচ্ছে কলা সংক্রান্ত বিদ্যা বা স্টাডি অফ টিস্যু। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সাইটোলজি। কোয়েশ্চেন নাম্বার 49 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনফেকশিয়াস ডিজিজ, নিচের কোনটি সংক্রামক ব্যাধি নয়? অপশন নাম্বার এ হচ্ছে টাইফয়েড, অপশন নাম্বার বি হচ্ছে পায়োরিয়া, অপশন নাম্বার সি হচ্ছে স্মল পক্স বা গুটি বসন্ত, অপশন নাম্বার ডি হচ্ছে হুপিং কফ বা হুপিং কাশি।
তো এক্ষেত্রে পায়োরিয়া যেটা আর কি সেটা হচ্ছে সংক্রামক ব্যাধি নয়, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, পায়োরিয়া হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা কী বলেছে দেখো এক্সপ্লেনেশনে, বলেছে অসংক্রামক ব্যাধি, সংক্রামক ব্যাধি হলো সেই সমস্ত সেইগুলি যা ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবীর মতো রোগ জীবাণুর কারণে ঘটে থাকে, যা খুব সহজেই একজন মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। পায়োরিয়ার প্রকৃতি হচ্ছে পায়োরিয়া যাকে মারাত্মক পিরিয়ডাইটিস বলা হয়ে থাকে, যে হলো দাঁতের মাড়ির একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ এবং দাঁতকে ধীরে ধীরে ধরে রাখা মাড়ি এবং হাড়ের ক্ষতি করে থাকে। এটি মূলত দাঁতের সঠিক যত্ন না নেওয়া এবং পরিচ্ছন্নতার অভাবের কারণে ব্যাকটেরিয়াল প্লাক জমে তৈরি হয়ে থাকে। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, সাধারণ মেলামেশা, বায়ু ও জলের মাধ্যমে এই ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রামিত হতে পারে না। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে পায়োরিয়া হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 52, দ্য লাস্ট কোশ্চেন কী বলেছে দেখো, দ্য গ্রিনিশ ইয়েলো কালার সিন অন হার্ড বয়েলড এগ ইজ ডিউ টু, বেশি সেদ্ধ করা ডিমে দেখা যায় এই সবুজাভ হলুদ রং, কারণ কি? অপশন নাম্বার এ বলেছে অ্যালকালাইন নেচার অফ দ্য এগ, ডিমের ক্ষারীয় প্রকৃতি। অপশন নাম্বার বি হচ্ছে প্রোলংড বয়েল, দীর্ঘক্ষণ ধরে সেদ্ধ করা। অপশন নাম্বার সি বলেছে ফরমেশন অফ হাইড্রোজেন সালফাইড গঠন। অপশন নাম্বার ডি বলেছে ফরমেশন অফ সাম আয়রন কম্পাউন্ড, কিছু আয়রন যৌগের গঠন। তাহলে আমরা জানি যে ফরমেশন অফ সাম আয়রন কম্পাউন্ড, কিছু আয়রন যৌগ গঠিত হয়ে কী হয়ে থাকে, ডিমের যে কালারটা সেটা কিছুটা সবুজাভ হলুদ রঙের দেখা যায়। কী বলেছে তাকে, বিশেষ দ্রষ্টব্য যদিও বিকল্প, অর্থাৎ বিকল্প বি, দীর্ঘক্ষণ ধরে সিদ্ধ করা হলে এই প্রক্রিয়াটি মূল অনুঘটক বা কারণ, তবে ডিম তৈরি হওয়া সবুজাভ হলুদ রঙের আসল কারণটি হলো আয়রন যৌগের গঠন, যা মূলত আয়রন সালফাইড নামে পরিচিত। তাহলে কী হয়ে যাবে এক্ষেত্রে হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। রাসায়নিক বিক্রিয়া কি বলেছে দেখো, ডিমের সাদা অংশ সালফার থাকে, সালফার প্রোটিনের মধ্যে থাকে, যা উত্তপ্ত হলে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে। অন্যদিকে ডিমের কুসুমে আয়রন এবং লোহা যৌগ থাকে। যৌগ গঠন হচ্ছে ডিম যখন অতিরিক্ত দীর্ঘক্ষণ ধরে সেদ্ধ করা হয় তখন সাদা অংশ সালফার গ্যাস কুসুমের উপরিভাগে থাকা আয়রনের সাথে বিক্রিয়া করে এই রাসায়নিক বিক্রিয়ার ফলে আয়রন বা FeS নামক একটি আয়রন যৌগ উৎপন্ন করে, যার রং সবুজাভ ধূসর এবং সবুজাভ হলুদ হতে পারে। ঠিক আছে, অন্যান্য অপশানগুলো কেন না একটু দেখে নেবে। ঠিক আছে, তো প্রতিদিন যেটা বলি সেটাই বলছি, যে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ওয়েট করে লাভ নেই, ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ঠিক আছে, আর আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে দিও। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখবে, বা এই কিউআর কোডটি স্ক্যান করেও করতে পারো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে যুক্ত হয়ে যেও, কারণ ওখানে অনেক বিভিন্ন পরীক্ষার বিভিন্ন আপডেট পেতে থাকবে, তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেও। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান।